আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে লাইসোসোম। তো প্রথমে আমরা জেনে নিব লাইসোসোম শব্দটার উৎপত্তি কোথায় থেকে। লাইসোসোম শব্দটা মূলত দুইটি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। লাইসো শব্দটা এসেছে লাইসিস থেকে, যার অর্থ হচ্ছে ব্রেকডাউন করা বা ভেঙে ফেলা বা হজম করা। তাহলে লাইসিস শব্দের অর্থ হচ্ছে ব্রেকডাউন, ভেঙে ফেলা, বা আমরা বলতে পারি হজম করা। সোম শব্দটা এসেছে গ্রিক সোমা থেকে। সোমা মানে হচ্ছে বডি বা বস্তু। তাহলে লাইসোসোম শব্দের অর্থ দাঁড়াচ্ছে এরা এমন একটা বস্তু যেটা হজম করতে বা ব্রেকডাউন করতে বা ভেঙে ফেলতে সাহায্য করে। তো এখন এই ওয়ার্ডটা আমরা বুঝবো যে এরা কিভাবে হজম করে বা কিভাবে ভেঙে ফেলে, বা এদের ভেঙে ফেলা বলতে বা হজম করা বলতে কোন টার্মটা বোঝাচ্ছে এটা আমরা একটু দেখব। ধরছি এটা একটা আমাদের বডির সেল। এই সেলের এই অংশটা হচ্ছে একটা লাইসোসোম। এই অংশটা লাইসোসোম, এবং সেলটার মধ্যে একটা ভাইরাস প্রবেশ করেছে। সাপোজ এটা একটা ভাইরাস। তো ভাইরাসের মধ্যে আমরা ধরছি যে এর মধ্যে একটা ডিএনএ আছে। তো এই লাইসোসোম যদি ভাইরাসটাকে ধ্বংস করতে চায়, তো ভাইরাসটা কি দ্বারা তৈরি এটা আমাদেরকে জানতে হবে। এর যে আবরণটা আছে এই আবরণটা মূলত প্রোটিন দ্বারা তৈরি। তাহলে ভাইরাসকে যদি ধ্বংস করতে চায় তাহলে প্রোটিনকে ধ্বংস করতে হবে। তাহলে এখন একটা প্রশ্ন আসে যে প্রোটিন কি, এটা একটা প্রশ্ন আসবে। কারণ আমি কোনো কিছুকে ভাঙতে চাইছি, তো আমাকে জানা লাগবে যে ওই জিনিসটা আসলে কিভাবে তৈরি। তো প্রোটিন বলতে আমরা বুঝি চেইন অফ অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ প্রোটিন মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে একটা চেইন তৈরি করছে। এই চেইনটাকে আমরা প্রাথমিকভাবে প্রোটিন বলতে পারি। তো এই যে একটার পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এটা কিভাবে যুক্ত হয়? ধরো যে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড। মিথাইল মূলক আছে, হাইড্রোজেন আছে, কার্বক্সিলিক মূলক আছে, অ্যান্ড অ্যামিনো মূলক আছে। এটা একটা অ্যামিনো অ্যাসিড। তো একটা অ্যামিনো অ্যাসিড থাকলে তাকে প্রোটিন বলতে পারি না, এর সাথে একাধিক অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করতে হবে। তো সেম এরকম অ্যামিনো অ্যাসিড একটা আমরা পাশে রাখছি। আমরা এই পাশে আরেকটা অ্যামিনো অ্যাসিড রাখলাম, NH2। ওকে, তো আমরা তখনই যুক্ত করতে পারবো যখন একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলক অপর অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকের সাথে বিক্রিয়া করবে। অর্থাৎ এখানে যদি বিক্রিয়া সংঘটিত হয় তো এই স্থানে কিন্তু পানি নির্গত হবে, পানি সৃষ্টি হবে। যখন এই যে এই হাইড্রোজেন এবং হাইড্রক্সি বিক্রিয়া করবে তখন পানি সৃষ্টি হবে। পানিটা যদি সৃষ্টি হয় এবং পানিটা যদি সৃষ্টি হওয়ার পর নির্গত হয়ে যায়, তো দেখা যাবে যে এখানে নাইট্রোজেনের একটা হ্যান্ড ফাঁকা এবং এই পয়েন্টে কার্বনের একটা হাত ফাঁকা আছে। এরা তখন যুক্ত হবে। এই যে এখানে একটা বন্ধনী তৈরি হচ্ছে, এই বন্ধনীটাকে আমরা বলি পেপটাইড বন্ড। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যদি আমি অপর একটা অ্যামিনো অ্যাসিডকে কানেক্ট করি তাহলে সেই স্থান থেকে পানি নির্গত হয় এবং পেপটাইড বন্ড তৈরি হয়। তাহলে খুব স্বাভাবিক বিষয় যে আমি প্রোটিন বলতে বুঝছি একাধিক অ্যামিনো অ্যাসিডের একটা চেন। তাহলে এই অ্যামিনো অ্যাসিডটা যখন এই অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হবে তখন অবশ্যই পানি নির্গত হবে, যেটা কিনা আমরা বিক্রিয়াতে প্রমাণ পেয়েছি। ঠিক তেমন এই অ্যামিনো অ্যাসিড যখন পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হবে তখনও তাহলে এখানে পানি নির্গত হবে। তো
তো এটার উল্টা একটা মিনিং আমরা দাঁড় করাতে পারি। দেখো, একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করলে পানি নির্গত হয়। তাহলে কোনোদিনও যদি আমরা এরকম চাই যে আমরা এই জায়গা থেকে অ্যামিনো অ্যাসিডটাকে সরিয়ে নিব, এই জায়গাটা আমি ভেঙে দেব, তাহলে আমি কি করে এখানটাকে ভাঙতে পারি? যদি পানি নির্গত হলে যুক্ত হয়, তার মানে এটা দাঁড়াচ্ছে কখনো যদি আমি এখানে পানিকে অ্যাড করতে পারি তাহলে কিন্তু এই অ্যামিনো অ্যাসিডটা ভেঙে যাবে। আমি যদি কখনো এই স্থানে পানি যুক্ত করতে পারি, এই স্থানে পানিকে যদি অ্যাড করতে পারি, তাহলে এই অ্যামিনো অ্যাসিডটাও কিন্তু ভেঙে যাবে। তাহলে বিষয়টাকে কি আমরা এভাবে বলতে পারি না যে পানি যুক্ত করলে ভাঙছে? মানে এই ঘটনাটাকে আমরা বলতে পারি এভাবে যে এটা হচ্ছে একটা হাইড্রোলাইসিস প্রসেস। লাইসিস মানে তো ব্রেকডাউন বা ভেঙে ফেলা, কিন্তু কি দিয়ে ভাঙছি? পানি অ্যাড করলে ভাঙছে, তাই এটাকে আমরা বলছি হাইড্রোলাইসিস, পানি দিয়ে ভাঙ্গন। তো আমি এটাই বলতে চাইছিলাম যে লাইসোসোম যে একটা ভাইরাসকে ধ্বংস করবে, মানে তার প্রোটিনটাকে ধ্বংস করতে হবে। প্রোটিনটাকে ধ্বংস করার একমাত্র উপায় হলো সেখানে পানি অ্যাড করো, তার অ্যামিনো অ্যাসিডগুলোকে একটা একটা করে সরিয়ে দাও, মানে ভেঙে দাও। মানে পানি দিয়ে যেহেতু লাইসোসোম ভাঙবে, তাই আমরা এই প্রসেসটাকে বলছি হাইড্রোলাইসিস। আই হোপ তোমরা এই টার্মটা বুঝতে পেরেছো। ওকে, দেন আমরা আরেকটা টার্ম দেখি যে এর মধ্যে একটা কোষের মধ্যে সাপোজ একটা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে। ব্যাকটেরিয়া যে প্রবেশ করেছে, তো এর তো কোষ প্রাচীর আছে, এবং ব্যাকটেরিয়ার, এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়ে থাকে, তো এর যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কিন্তু পেপটিডো গ্লাইক্যান নামক রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। পেপটিডো মানে প্রোটিনই বোঝায়, এবং প্রোটিন কিভাবে ভাঙতে হয় আমরা দেখেছি যে পানি অ্যাড করলে প্রোটিন অবশ্যই ভাঙবে, এবং এই প্রসেসটার নাম ছিল হাইড্রোলাইসিস। গ্লাইক্যান শব্দটা এসছে গ্লুকো থেকে। গ্লুকো মিন্স কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের হতে পারে, তো আমরা একটা সহজ সরল কার্বোহাইড্রেট নিব। যে কার্বোহাইড্রেট মানে আমরা এভাবে ভাবতে পারি, কার্বোহাইড্রেট মানে চেইন অফ গ্লুকোজ। এখানে ফ্রুক্টোজও যুক্ত হতে পারে, সুক্রোজও থাকতে পারে। আমরা সহজভাবে ধরছি যে একাধিক গ্লুকোজ একত্রিত হয়ে একটা কার্বোহাইড্রেট তৈরি করে, এটা আমরা খুব সহজভাবে নিচ্ছি। ওকে, তো তাহলে আমি যদি কখনো একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে চাই, লাইসোসোমের মাধ্যমে একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে চাইছি, বা হজম করতে চাইছি, বা ব্রেকডাউন করতে চাইছি, তাহলে আমাকে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ভাঙতে হবে, তার মানে আমাকে গ্লাইক্যানকে ভাঙতে হবে, তার মানে আমাকে কার্বোহাইড্রেটকে ভাঙতে হবে, তার মানে আমাকে এই চেইন অফ গ্লুকোজটাকে ভাঙতে হবে। তো আমাকে ভাঙার আগে অবশ্যই জানতে হবে যে এই গ্লুকোজের চেইনটা তৈরি হওয়ার সময় কোন ঘটনাটা ঘটে ওখানে। তো একটু দেখা যাক। আমি শুধু একটা গ্লুকোজ নিব, এটা হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার। এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার। প্রকৃতপক্ষে এই গ্লুকোজের নাম হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তো এমনই একটা গ্লুকোজ যদি আমি পাশে রাখি যুক্ত করার জন্য, যে আমি সেম এই গ্লুকোজটাকে পাশে রাখবো, এই যে পাশে রাখছি একটা গ্লুকোজকে, আমরা আরেকটা গ্লুকোজকেও পাশে রাখতে পারি, আরেকটা গ্লুকোজও পাশে আমরা রাখলাম। তো এই গ্লুকোজগুলো কিন্তু পার্টিকুলারলি আলাদা হয়ে আছে, বাট আমি এদেরকে যদি যুক্ত করতে চাই, কানেক্ট করতে চাই, এই গ্লুকোজগুলো কিন্তু দেখো এই যে এই হাইড্রোক্সি টু এই হাইড্রোক্সিতে কানেক্টেড হয়। দেখো এই দুইটা হাইড্রোক্সি মূলক যদি
যুক্ত করে বা বিক্রিয়া করে তাহলে কিন্তু এখানেও পানি নির্গত হবে, অর্থাৎ এই যে এইচ H2 একটা অক্সিজেন H2, তাহলে এখানে অবশিষ্ট থাকছে শুধু অক্সিজেন। তাহলে আমি যখন একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজকে কানেক্ট করব তখন এখানে আমরা একটা অক্সিজেনকে অবশিষ্ট পাবো, শুধু একটা অক্সিজেনকে অবশিষ্ট পাবো। বাকি অংশটা পানি হিসাবে ওই স্থান থেকে নির্গত হবে, অর্থাৎ এই অক্সিজেনের দ্বারা একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের সাথে দেখো কানেক্ট হচ্ছে। এই যে বন্ধনী, এই বন্ধনীকে আমরা বলে থাকি গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ধনের নাম গ্লাইকোসাইডিক বন্ড। সেম এখানে দেখো দুইটা গ্লুকোজ কিন্তু অ্যাড হয়েছে, একটা গ্লুকোজ আলাদা আছে। তাহলে আমি যদি এই গ্লুকোজের সাথে এই গ্লুকোজটা কানেক্ট করতে চাই তাহলে এই পয়েন্টটাতে বিক্রিয়া হবে। বিক্রিয়া যদি হয় H2O, এই স্থান থেকে কিন্তু পানি নির্গত হবে। তাহলে এই স্থান থেকে যদি আমরা পানি নির্গত করি, তাহলে এখানে শুধু অক্সিজেন অবশিষ্ট থাকবে। এই অক্সিজেনের মাধ্যমে কিন্তু এই কার্বনের সাথে এই কার্বনটা কানেক্টেড হবে, অর্থাৎ আমি আবারও একটা গ্লুকোজের সাথে যখন আরেকটা গ্লুকোজকে অ্যাড করতে চাইছি তখন এখান থেকে পানিটা নির্গত হতে হচ্ছে। তাহলে কি মানেটা এরকম দাঁড়াচ্ছে না যে এই যে গ্লুকোজের চেন এটা তৈরি হওয়ার সময় প্রতিটা পয়েন্ট থেকে পানি নির্গত হয়েছে, পানিটা নির্গত হয়েছে বলে কিন্তু এরা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হতে পেরেছে। কখনো যদি আমি একে ভাঙতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে যদি আমি পানি অ্যাড করতে পারি তাহলে এই পয়েন্ট ভেঙে যাবে। আমি যদি এখানে পানি অ্যাড করতে পারি এই পয়েন্ট ভেঙে যাবে। দেখো পানি নির্গত হলে যুক্ত হচ্ছে, পানি যদি আমি যুক্ত করে দিই ওখানে তাহলে এই জায়গা ভেঙে যাবে। সেম এখানে যদি আমি একটা পানি দিতে পারি তাহলে এই পয়েন্টটা ভেঙে যাবে। তাহলে কার্বোহাইড্রেট ভাঙার ক্ষেত্রেও আমরা একটা কথা দেখতে পাচ্ছি যে তুমি হাইড্রোলাইসিস প্রসেসের মাধ্যমে কার্বোহাইড্রেটকে ভাঙতে পারবা, পানি যুক্ত করে কার্বোহাইড্রেটকেও ভাঙতে পারবা। তাহলে এই যে আমরা বলছি যে একটা লাইসোসোম একটা ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলবে, তার মানে কি যে ব্যাকটেরিয়াকে ভাঙতে হলে কোষ প্রাচীর ভাঙতে হবে, তার মানে কার্বোহাইড্রেটকে ভাঙতে হবে, কার্বোহাইড্রেটকে ভাঙতে হলে পানি দিয়েই ভাঙতে হবে, অর্থাৎ এখানেও হাইড্রোলাইসিসের মাধ্যমেই ভাঙ্গনটা হবে। তাহলে যখনই লাইসোসোমের কাজের কথা আসবে যে ব্রেকডাউন করছে, তাহলে ওই কাজের প্রসেসের নাম হবে কি হাইড্রোলাইসিস, মানে পানি দিয়ে ভাঙ্গন। আশা করি তোমরা এই টার্মটা বুঝতে পেরেছো। কিন্তু আমরা যদি আরেকটু ডিটেলসে যাই এই ভাঙ্গন শব্দটা নিয়ে, আমরা কিন্তু এখনো লাইসোসোমের ডেপথ পড়ছি না, আমরা খালি জানছি যে লাইসোসোমকে কেন হজমকারী বা ব্রেকডাউনকারী অঙ্গাণু বলা হয়। দেখো শুধু প্রাচীর ভাঙলে তো হবে না, প্রাচীরের মধ্যে আমরা জানি যে ব্যাকটেরিয়ার প্রাচীর ভাঙার পর আমরা পাবো কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লির একটা উপাদান, এই যে এখানে যে কোষ ঝিল্লিটা আছে এটার একটা উপাদান হচ্ছে ফসফোলিপিড, অর্থাৎ আমরা কোষ ঝিল্লিতে লিপিড পাই। তাহলে একটা লাইসোসোম যদি ব্যাকটেরিয়াকে সত্যিকার অর্থে ভাঙতে চায় তাহলে তাকে লিপিডকেও ভাঙতে হবে, শুধু কার্বোহাইড্রেটকে ভাঙলে চলবে না, লিপিডকেও ভাঙতে হবে। তো লিপিড কি এটা যদি আমরা না জানি তাহলে তো আমরা বর্ণনা করতে পারবো না যে লিপিড কিভাবে ভাঙে। ওকে, লুক, লিপিড বলতে আমরা বুঝি অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড অ্যাস্টার বন্ধনী তৈরি করবে। অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড যখন অ্যাস্টার বন্ড তৈরি করে তখন কিন্তু সেটাকে আমরা লিপিড কাউন্ট করি। তো আমরা একটা অ্যালকোহল নিচ্ছি, অ্যালকোহলের নাম হচ্ছে গ্লিসেরল, আমরা একটা গ্লিসেরল নামক অ্যালকোহল নিচ্ছি। এটা কিন্তু শুধু একটা গ্লিসেরল, এটা লিপিড না, শুধু গ্লিসেরল। এবং এর সাথে আমরা নেব ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বলতে বোঝায় কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ আমরা একটা CH3COOH, আচ্ছা এটাকে আমরা আরো সহজভাবে লিখি COOH, আর এভাবে লিখছি, এটা একটা ফ্যাটি অ্যাসিড।
তো এই যে ফ্যাটি অ্যাসিডটা আছে এটাকে আমরা আরো সহজভাবে লিখতে পারি, এই যে ফ্যাটি অ্যাসিড। এই যে ফ্যাটি অ্যাসিডের সাথে যখন আমি অ্যালকোহলের গ্লিসারলের যখন বন্ধনী তৈরি করতে চাইবো, তখন আমি দেখব যে এই পয়েন্টটাতে এগেন পানি নির্গত হবে। পানি যদি নির্গত হয় এই স্থান থেকে, H2O যদি নির্গত হয়, অবশিষ্ট থাকবে অক্সিজেন। এই অক্সিজেন তখন কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা লিপিড তৈরির সময়, এখন কিন্তু এই যে অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার বন্ধনী তৈরি হয়েছে, এখন কিন্তু এই যৌগটাকে আমরা বলছি লিপিড। এটার নাম মনোগ্লিসারাইড, এটা একটা লিপিড। তাহলে লিপিড তৈরির সময় পানি নির্গত হয়, আমি কখনো যদি এখানে পানি অ্যাড করি তাহলে এই জায়গা ভেঙে যাবে। তাহলে আমাকে লিপিড ভাঙতে হলেও পানি যুক্ত করেই ভাঙতে হবে। তো এই প্রসেসটাকে আমরা বলি হাইড্রোলাইসিস। তাহলে দেখো, একটা লাইসোসোম সে প্রোটিন ভাঙুক, সে কার্বোহাইড্রেট ভাঙুক, অথবা সে লিপিডটাকে ভাঙুক, সে যাই ভাঙুক না কেন, তার প্রসেস হবে হাইড্রোলাইসিস। সে কিন্তু পানি দিয়েই ভাঙবে। তাহলে কি একটা প্রশ্ন আসে না যে এর কাছে নিশ্চয়ই কিছু এমন একটা আছে যেটা হাইড্রোলাইসিস করতে সাহায্য করে? আচ্ছা, সেটা হলো এই লাইসোসোমের কাছে থাকে এনজাইম। তাহলে এই লাইসোসোমের কাছে আছে কিছু এনজাইম। এই এনজাইমগুলো তাকে হাইড্রোলাইসিস করতে সুযোগ করে দেয়। তাহলে এর কাছে আমরা কি পাচ্ছি? এনজাইম রয়েছে, যে এনজাইমের মাধ্যমে কি করে, সে কোনো কিছুকে ভেঙে ফেলে। অর্থাৎ সে এই এনজাইমের মাধ্যমে হাইড্রোলাইসিস করে থাকে। তাহলে কি আমরা বলতে পারি না যে ওই এনজাইমটা যেহেতু হাইড্রোলাইসিস করে, তাহলে ওই এনজাইমটার নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। এই জন্যই তোমাদের বইয়ে লেখা আছে যে লাইসোসোম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। অর্থাৎ সে হাইড্রোলাইসিস করে কোনো কিছুকে ভাঙবে তার নিজস্ব এনজাইম দিয়ে। আই হোপ তোমরা ক্লিয়ার। তাহলে আমি একটু পরের পেজে তথ্যগুলো লিখে দিই এবং তোমরা এই তথ্যগুলো খাতায় নোট করবা। এখন আমরা পড়ছিলাম তাহলে একটা লাইসোসোমের অপর নাম কি পেলাম? একে আমরা বলতে পারি হাইড্রোলাইটিক এনজাইম এর আধার। ওকে, আরেকটা কি বলতে পারছি একটু খেয়াল করো তো, লাইসোসোম দিয়ে কি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ভাঙছি না? তো আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা আমরা তো মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডই খেয়ে থাকি এবং সেগুলোকে আমরা পেটের মধ্যে নিয়ে যে ভাঙি না, সেগুলোকে কি আমরা পরিপাক করি না? তো এখানেও তো দেখো, আমরা ঠিক আছে এজ এ খাবার রূপে ভাঙছি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকে, বাট সে কিন্তু সেম কাজই করছে। অর্থাৎ সেও কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকেই ভাঙছে। তাহলে কি আমরা বলতে পারি না এও পরিপাক করছে? আমরা যখন পরিপাক করি পাকস্থলীর মাধ্যমে, ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকে ভাঙি, ঠিক তেমন না হলেও সেও কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকে ভাঙছে। অর্থাৎ সেও কিন্তু পরিপাক করছে। তাহলে আমরা একে বলতে পারি না এর অপর নাম হচ্ছে পরিপাককারী অঙ্গাণু। ওকে, তাহলে আমরা দুইটা নাম পেলাম। একটা নাম ছিল হাইড্রোলাইটিক এনজাইমের আধার, আর একটা নাম হচ্ছে একে আমরা পরিপাককারী অঙ্গাণু বলতে পারি। আচ্ছা, যখন আমরা কোনো খাবার খাই, পেটে গিয়ে যখন ওটা পরিপাক হয়ে যায়, তখন আমরা কি বলি? যে আমাদের পেটে খাবার গেছে, এটা হজম হয়ে গেছে। অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ভেঙে গেছে, মানে হজম হয়ে গেছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তো আমরা এখানেও তাই বলতে পারি, তাহলে এরাও কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকে পরিপাক করছে, মিন্স এরা হজম করে দিচ্ছে বিষয়টাকে। এই জন্য তোমাদের বইয়ে লেখা আছে যে লাইসোসোম হচ্ছে একটা হজমকারী অঙ্গাণু। তো দেখো আমরা কতগুলো লাইসোসোমের অপর নাম পাচ্ছি। দেন আমরা কিন্তু পরিপাক বলতে ঠিক আছে যে আমাদের মুখগহ্বরে পরিপাক হয়, অন্ননালীতে খাবার যায়, পাকস্থলীতে পরিপাক হয়, ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়, কিন্তু একটা
তুমি যদি 6 বা 7 পড়া ছেলেকে জিজ্ঞাসা করো, ওই কিন্তু এত তথ্য জানে না। বা একটা 5 পড়া বাচ্চাকে যদি তুমি জিজ্ঞাসা করো, ওই কিন্তু ক্ষুদ্রান্তর বৃহদান্তর এত টার্ম বুঝে না, হয়তো বুঝে না, কিন্তু সে বুঝে যে পাকস্থলীতে পরিপাক হয়। তাহলে একটা স্বাভাবিক মানুষ কিন্তু শর্টকাটে এটা জানে যে পাকস্থলীতে পরিপাক হয়। আর আবার আমরা দেখছি যে লাইসোসোমও পরিপাক করে দিচ্ছে। কোথায় পরিপাকটা করছে সে কি কোষের বাইরে এসে পরিপাক করলো না, কোষের মধ্যে সে কাজটা করে দিচ্ছে, পরিপাক করে দিচ্ছে, মানে ভেঙে দিচ্ছে। তাহলে কেন বলতে পারি না লাইসোসোম হচ্ছে একটা কোষের পাকস্থলী? ওকে, তাহলে আমরা আর একটা টার্ম পাচ্ছি যে লাইসোসোমকে বলা যেতে পারে কোষের পাকস্থলী। এই যে চারটা আমি নাম পেলাম, একটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার, পরিপাককারী অঙ্গাণু, হজমকারী অঙ্গাণু বলতে পারি আমরা লাইসোসোমকে, এবং বলতে পারি কোষের পাকস্থলী। আচ্ছা, আরো কিছু অপর নাম আছে, যেরকম সুসাইডাল স্কোয়াড বা সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা। আমরা এগুলো বুঝতে বুঝতে পড়বো। আমরা আপাতত চারটা নাম বুঝে পড়লাম। ওকে, এবার দেখো আমরা তাহলে প্রথম টপিক হচ্ছে কি পড়লাম, লাইসোসোম সম্পর্কে। লাইসোসোম শব্দের অর্থটা ভেঙে দেখলাম এবং এর অপর নাম পড়লাম। এখন আমরা দেখব লাইসোসোমের অরিজিন মানে লাইসোসোম কোথায় থেকে উৎপত্তি লাভ করলো, এটা এখন আমরা একটু দেখবো। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি যে একটা লাইসোসোমের মধ্যে থাকে এটা কি। একটু আগে আমরা বললাম যে এর কাছে থাকে এনজাইম, এর কাছে আছে তাহলে কি এনজাইম। এই যে এনজাইমের নাম হাইড্রোলাইটিক এনজাইম। ওকে, এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, এর রয়েছে আবরণ। তাহলে একটা লাইসোসোমের কাছে দুইটা জিনিস আছে আপাতত দৃষ্টিতে, একটা হচ্ছে এনজাইম রয়েছে আর একটা রয়েছে তার আবরণ। তো আমি এনজাইম থেকে আসি। এনজাইম, পৃথিবীর সকল এনজাইমই হচ্ছে প্রোটিন। আচ্ছা, তাহলে এনজাইম মানে হচ্ছে প্রোটিন। তো বিষয়টা একটু দেখা যাক যে সে কিভাবে তৈরি হয়। ধরো এটা একটা সেল আমাদের, এই সেলের মধ্যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। মূলত আমি এখন যেটা আঁকিয়েছি এটা নিউক্লিয়াসের আবরণ। এই যেটা একটা নিউক্লিয়াসের আবরণ। এই আবরণের গঠন যদি একটু দেখি আমরা, এই গঠন থেকে, এই আবরণ থেকে কিন্তু সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এই পয়েন্টে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে অংশটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোজোম যুক্ত থাকে। এই যে রাইবোজোম যুক্ত আছে। তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলে থাকি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তখন যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত আছে তখন একে আমরা বলছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তো এই যে রাইবোজোম যুক্ত আছে, এই রাইবোজোম গুলো কিন্তু মূলত আমাদের বডির প্রোটিন ফ্যাক্টরি। সে কিন্তু প্রোটিন বানিয়ে দেয়। আমি এটা অন্য ডিফারেন্ট একটা কালার নিই। সে কিন্তু তার কাজই হচ্ছে প্রোটিন বানিয়ে দেওয়া। এই যে প্রোটিন বানিয়ে দিচ্ছে, এই যে প্রোটিন বানিয়ে দিচ্ছে। এই প্রোটিনটা বানিয়ে সে কাকে দেয়? সে প্রোটিনটা বানিয়ে দেয় গলগি বডিকে। এই যে গলগি বডি, এই গলগি বডিকে সে এই প্রোটিনগুলো বানিয়ে দেয়। এই যে প্রোটিনগুলো বানিয়ে যে গলগি বডিকে প্রদান করেছে। ওকে, ফাইন।
এই গলগি বডি তখন ওই প্রোটিনটাকে একটু ম্যানুফ্যাকচার করে, কিছু চেঞ্জ আর দেন ওই প্রোটিনটাকে কিন্তু সে এনজাইমে কনভার্ট করে। এনজাইমে কনভার্ট করার পর সে তার এক পয়েন্টে লিয়েনে রাখে, ধরো যে এই পয়েন্টটাতে লিয়েনে প্রোটিনটাকে রাখলো। তো দেখো রাইবোজোমে তৈরি হয়ে সেটা চলে এসেছে গলগি বডিতে। কি এসেছে গলগি বডিতে? প্রোটিন। প্রোটিনটা আসার পর সে এখানে এসে ম্যানুফ্যাকচার হয়েছে, বিভিন্ন স্টেপ পাড়ি দিয়ে একটা সময় সে এনজাইমে কনভার্ট হয়েছে। এই যে দেখো এই পয়েন্টে এনজাইমটা অবস্থান করছে। এখন গলগি বডির এই অংশটা যখন ভেঙে যায়, যে এই অংশটা একটা থলির মতো হয়ে যখন একটা অংশ ভেঙে যায়, যেটা একটা পার্ট যেটা ভেঙে গেল, তার মধ্যে কিন্তু এনজাইমটা রয়েছে। তখন এই পার্টটাকে আমরা বলি লাইসোসোম। তাহলে লাইসোসোমের উৎপত্তি কোথায়? দেখো লাইসোসোমের উৎপত্তি ঘটছে রাইবোজোমে। রাইবোজোম কিন্তু লাইসোসোমের এনজাইমটার ম্যাটেরিয়াল মানে প্রোটিনটা বানিয়ে দিয়েছে। ওকে, কিন্তু প্রোটিনটা বা এনজাইমটা রাইবোজোম বানিয়ে দিয়েছে, কিন্তু রাইবোজোম তো আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে। তাহলে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি এই এনজাইমটা বা প্রোটিনটা বানিয়ে দিয়েছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এই প্রোটিনটা বা এনজাইমটাকে পোশাক পরিয়েছে, জামা পরিয়েছে বা প্যাকেজিং করেছে কে? এই গলগি বডি। দেখো গলগি বডির কাছে কিন্তু এসেছিল ম্যাটেরিয়াল, কিন্তু গলগি বডি ওটাকে মডিফিকেশন করে সে একটা অংশ ভেঙে আলাদা করে দিয়েছে। এই যে একটা অংশ ভেঙে আলাদা করে দিয়েছে, তাহলে সে কি পোশাকটা পরিয়ে দিয়েছে না? এই জন্য তোমাদের বইয়ে লেখা আছে লাইসোসোমের উৎপত্তি হচ্ছে বা অরিজিন হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট তাকে প্যাকেজিং করেছে গলগি বডি। আশা করি তোমরা এই টার্মটা ধরতে পেরেছো যে এর আবরণটা পড়ানো হয়েছে গলগি বডির মাধ্যমে, কিন্তু তার এনজাইমটা তৈরি করেছে, তার প্রোটিনটা তৈরি করেছে মূলত রাইবোজোম। বাট রাইবোজোমটা ছিল অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। তাই তোমাদের বই সরাসরি বলছে, রাইবোজোমের কথা না বলে বলছে যে লাইসোসোমটা তৈরি হয়েছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, বাট ওর যে আবরণটা, ওর যে প্যাকেজিংটা, এটা হয়েছে কোথায়? গলগি বডিতে। আশা করি তোমরা অরিজিনের বিষয়টা 100% ক্লিয়ার হতে পেরেছো। তাহলে পূর্বের স্টেপে আমরা পড়েছিলাম যে এর অপর নাম কি কি, দেন আমরা এখন পড়লাম যে একটা লাইসোসোমের অরিজিন কি হতে পারে। ওকে ফাইন। দেন এখন আমরা দেখব লাইসোসোমের বিস্তৃতি। কোথায় কোথায় আমি লাইসোসোম পাবো এবং কোন কোন জায়গাতে লাইসোসোম পাবো না, বা কেন আমি পাবো না, আমরা বুঝে পড়বো। ওকে, তাহলে এখন আমাদের টপিক হচ্ছে লাইসোসোম এর বিস্তৃতি। ওকে, তো প্রথমে দেখা যাক যে আদি কোষ আর প্রকৃত কোষের বিষয়টা। তো আমি এক পাশে রাখলাম প্রকৃত কোষ। এই কোষটা হচ্ছে প্রকৃত কোষ। আর এক পাশে আমি রাখছি আদি কোষ। এটা হচ্ছে একটা আদি কোষ। তো প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ রয়েছে। ধরো এটা একটা নিউক্লিয়াস, এর আবরণ রয়েছে। এই আবরণ থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই পার্টগুলো ভেঙে যায়। একটা ভেঙে গেল, এগেন আরেকটা ভেঙে গেল, এগেন ধর আরেকটা ভেঙে গেল। শুধু যে ভাঙে তা না, এগুলো আবার নতুন করে তৈরিও হয়। তাহলে কি আমি বলতে পারি না যে এই যে এই পার্টটা, এটার নাম কিন্তু গলগি বডি। এই অংশের নাম গলগি বডি। এই গলগি বডিটা তৈরি হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়েছে নিউক্লিয়াসের আবরণ থেকে। আবার এই জায়গাটা ভেঙে দিই,
ভেঙে দেখো এখানে একটা গোল অংশ আমি আলাদা করছি, এটার নাম আমি আবার বলছি লাইসোসোম। তাহলে লাইসোসোমের অরিজিনের অংশ হচ্ছে গলগি বডি তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় নিউক্লিয়াসের আবরণ থেকে। তাহলে লাইসোসোম থাকতে হলে গলগি বডিকে অবশ্যই থাকা লাগবে, গলগি বডিকে থাকতে হলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে থাকা লাগবে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে থাকতে হলে নিউক্লিয়াসের আবরণও থাকা লাগবে। কিন্তু আদি কোষের ক্ষেত্রে সাপোজ এটা তাদের ডিএনএ, এই ডিএনএটার বাইরে অর্থাৎ এদের যে নিউক্লিয়াসটা আছে, এদের নিউক্লিয়াসে কোনো আবরণ থাকে না, তাহলে এদের নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ এক্সিস্ট করে না। তাহলে খুব স্বাভাবিক তাদের কাছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে না, খুব স্বাভাবিক তাদের কাছে গলগি বডিও থাকবে না, খুব স্বাভাবিক তাহলে লাইসোসোমও থাকবে না। তাহলে আমরা লজিক্যালি বলতে পারি যে একটা আদি কোষে লাইসোসোম অ্যাবসেন্ট থাকে, বাট প্রকৃত কোষে লাইসোসোম থাকে। প্রায় প্রতিটা প্রকৃত কোষেই লাইসোসোম থাকে। ওকে, আমাদেরকে বায়োলজির প্রতিটা পোর্শন খুব বুঝে পড়তে হবে, কারণ খুব শীঘ্রই মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমন হতে পারে যে এটা রিটেন ফরম্যাটে নিয়ে আসবে। তখন তুমি আন্দাজে দাগালে কিন্তু আর মার্ক পাবা না, তোমাকে লজিক্যালি উত্তর দিয়ে আসতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি রিটেনের কিছু পার্ট আছে, খুব অল্প সংখ্যক মার্ক হলেও রিটেনের থ্রুতে আসে। তোমাকে লজিক্যালি উত্তর দিতে হবে। তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে যে আদি কোষে লাইসোসোম থাকে না কেন, তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে লাইসোসোমের যে অরিজিন গলগি বডি, তারও অরিজিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারও অরিজিন নিউক্লিয়াসের আবরণ, এগুলো অ্যাবসেন্ট আছে, তাই আদি কোষের ক্ষেত্রে লাইসোসোমকে পাওয়া যায় না। ওকে, তাহলে আমরা পড়ছিলাম লাইসোসোমের বিস্তৃতি, তো দেখলাম প্রকৃত কোষে আছে। এখন প্রকৃত কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাণী কোষ, আর আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো আমরা পড়ছিলাম লাইসোসোমের বিস্তৃতি, এখন আমরা দেখব লাইসোসোমের বিস্তৃতি প্রাণী কোষে কেমন। তো একটা কথা মনে রাখবা, প্রায় প্রতিটি প্রাণী কোষেই লাইসোসোম রয়েছে, তবে কি কিছু কোষে তুলনামূলক বেশি থাকে। যেমন আমরা মনে রাখব লিঙ্ক, এই টেকনিকটা আমরা মনে রাখবো। তাহলে প্রত্যেকটা প্রাণী কোষে প্রায় লাইসোসোম রয়েছে, তবে আমরা একটা স্পেশাল টেকনিক মনে রাখবো লিঙ্কে লাইসোসোম তুলনামূলক বেশি থাকে। লিঙ্ক মানে বোঝাচ্ছে একটা হচ্ছে লিভার আর আরেকটা হচ্ছে লিউকোসাইট। তাহলে লিঙ্কের এলে হচ্ছে লিভার অ্যান্ড লিউকোসাইট। লিউকোসাইট মিন্স WBC, শ্বেত রক্তকণিকা। আইতে মনে রাখবো আমরা ইন্টেস্টাইন, এনে আমরা মনে রাখবো নার্ভ সেল, কেতে মনে রাখবো কিডনি। তাহলে প্রতিটা প্রাণী কোষে প্রায় লাইসোসোম থাকে, তবে লিঙ্কে বেশি থাকে। লিভার, লিউকোসাইট, WBC, ইন্টেস্টাইন, এনে নার্ভ সেল, কেতে কিডনি, এগুলোতে তুলনামূলক WBC বেশি থাকে। বাট পরীক্ষা তোমাকে অপশানে ধরো এই সবগুলো দিয়ে দিয়েছে, যে লিভার, লিউকোসাইট, ইন্টেস্টাইন, নার্ভ সেল, এই চারটা দিয়েছে, দিয়ে জিজ্ঞাসা করছে যে কোথায় সবচেয়ে বেশি পরিমাণে লাইসোসোম রয়েছে। তাহলে তুমি সরাসরি উত্তর দিয়ে আসবা লিউকোসাইট বা WBC। এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট।
তাহলে লিঙ্কে বেশি থাকে, বাট লিঙ্কের মধ্যেও সবচেয়ে বেশি কার কাছে থাকে? তাহলে উত্তর হবে ডাব্লিউবিসি বা লিউকোসাইট। আমি এক্সপ্লেন করবো একটু পর যে কেন বেশি থাকে। তবে তোমাকে যদি পরীক্ষা এভাবে জিজ্ঞাসা করে যে লাইসোসোম সবচেয়ে আকারে বড় কোথায় থাকে, তাহলে অ্যান্সার হবে বৃক্ক বা কিডনি। আকারে যদি সবচেয়ে বড় কোথায় তা জিজ্ঞাসা করে, আকারে বড়, তাহলে উত্তর হবে বৃক্ক বা কিডনি। সবচেয়ে বেশি কোথায় থাকে? ডাব্লিউবিসি। বহুপদী কোশ্চেন আসতে পারে, লিঙ্ক পুরোটাই আসতে পারে, আমাদেরকে এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। ওকে, এখন প্রশ্ন হলো এই সকল জায়গাতে লাইসোসোম কেন বেশি থাকে? তো আমরা ক্লাসের শুরুতে একটা জিনিস পড়ছিলাম যে লাইসোসোমকে বলা হয় ব্রেকডাউন বডি, মানে যে হজম করে, কোনো কিছু ভেঙে দেয়। সে কি হজম করে, কি ভেঙে দেয়? ব্যাকটেরিয়াকে ভেঙে দেয়, ভাইরাসকে ভেঙে দেয়, বাইরের অণুজীবগুলোকে ভেঙে দেয়। সে আরো কিছু ভাঙতে পারে, পুরা কোষ ভেঙে দিতে পারে, কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু ভেঙে দিতে পারে। তো যাই হোক, সে কি করে? আমাদেরকে ক্ষতির হাত থেকে সাধারণত রক্ষা করে। ওকে, লাইসোসোম আমাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তো এখন দেখো লিভারে কেন বেশি। ধরো এটা একটা লিভার, এটা একটা লিভার, এগুলো মুখস্থ করে অনেকে, কিন্তু বুঝে পড়া যায় যে লিভারে লাইসোসোম কেন বেশি। লিভারকে আমরা জানি বলা হয় অর্গানিক ল্যাবরেটরি, মানে জৈব রসায়নাগার, কখনো কখনো একে রাসায়নিক গবেষণাগারও বলা হয়। কেন বলা হয়? কারণ লিভারে প্রায় 500 অথবা 500+ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে লিভারের প্রত্যেকটা কোষকে প্রচুর রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট করতে হয়। প্রচুর পরিমাণে কেমিক্যালস এর মধ্যে জমা হয়। এমনকি আমাদের বডি ডিটক্সিফিকেশন করার সময় লিভার ব্যাপক ভূমিকা পালন করে, মানে বিষ অপসারণে, আমাদের দেহের ওয়েস্টগুলোকে নষ্ট করার ক্ষেত্রে লিভার ব্যাপক কাজ করে থাকে। তো আমি যেটা বলতে চাইছিলাম, তো এই যে একটা কোষ লিভারের যদি প্রচুর কাজ করে, তাহলে তো এরকম সম্ভাবনা আছে যে এই কোষটা কাজ করতে করতে এর মধ্যে কিছু ফল্ট হবে, কিছু খারাপ দেখা যাবে। একটা মানুষকে তুমি যদি প্রচুর কাজ করে এলাম, মানুষটা ক্লান্ত হয়ে যাবে, মানুষটা অসুস্থ হয়ে যাবে। ঠিক তেমন একটা কোষকে যখন আমরা প্রচুর কাজ করিয়ে দিব, ওই কোষটা কিন্তু অসুস্থ হয়ে যাবে, ওই কিন্তু নন ফাংশনাল হয়ে যাবে, কাজ করতে চাইবে না ঠিক মতো। তখন ওই কোষটা কিন্তু এরকম হতে পারে যে ক্যান্সার সেলে কনভার্ট হয়েছে। তো এটা তো আমাদের শরীরের জন্য ক্ষতি। তো লিভারের প্রত্যেকটা সেলে প্রচুর পরিমাণে লাইসোসোম থাকে, এই কারণে যে একে তো অণুজীবগুলো আসলে সে ধ্বংস করে দিবে, কোনো খারাপ বস্তু যদি কোষের মধ্যে আসে সেটাকে সে ধ্বংস করে দিবে। দ্বিতীয়ত হচ্ছে কখনো যদি প্রয়োজন পড়ে এই কোষটাকে সে ধ্বংস করে দিবে, কারণ এই কোষটা যদি ক্যান্সার সেলে কনভার্ট হয়ে যায় তাহলে তো এটা আমাদের বডির জন্য অনেক ক্ষতিকর। তখন সে কি করবে? এই লাইসোসোমগুলো একটা একটা করে ফেটে যাবে এবং পুরো কোষটাকে নষ্ট করে দেবে। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি লিভারে লাইসোসোম বেশি থাকার একটা গুরুত্বপূর্ণ কারণ, লিভার প্রচুর কাজ করার কারণে সে নন ফাংশনাল হয়ে যায়, তার কোষগুলো নষ্ট হয়ে যায়। এরকম নষ্ট কোষ আমাদের বডিতে থাকলে আমাদের জন্যই ক্ষতি, তাকে ধ্বংস করে দিতে হয়। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসি লিউকোসাইট, ডাব্লিউবিসি। তো এই যে একটা ধরো এটা একটা ডাব্লিউবিসি, এই যে এটা একটা ডাব্লিউবিসি। তো এই ডাব্লিউবিসির কি কাজ? আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রকই হচ্ছে ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আমাদের দেহে যে জীবাণুগুলো প্রবেশ করে তাকে ধ্বংস করে। তো সে হচ্ছে আমাদের ডিফেন্সিভ ইউনিটের প্রধান। তার কাছে তো প্রচুর পরিমাণে অস্ত্র, লাইসোসোম থাকা লাগবে যেন সে জীবাণুকে ধ্বংস করতে পারে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো যে লিউকোসাইটে কেন তুলনামূলক লাইসোসোম বেশি থাকে, এমনকি সর্বোচ্চ থাকে। ডাব্লিউবিসিতে সর্বোচ্চ পরিমাণে লাইসোসোম থাকে। ওকে, এবার আসি ইন্টেস্টাইনে কেন বেশি থাকে। দেখো, ইন্টেস্টাইন বলতে আমাদের অন্ত্র বোঝাচ্ছে। সাপোজ এটা হচ্ছে আমাদের অন্ত্রের এগুলো হচ্ছে লাইনিং কোষ, এগুলো হচ্ছে আমাদের অন্ত্রের কোষ।
তো এই অন্ত্রের মধ্যে কিন্তু খাদ্যবস্তু পরিপাক হয়। তো আমরা সারাদিনে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণ করে থাকি, বিভিন্ন ধরনের খাদ্যবস্তু আমরা গ্রহণ করি। তো বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণ করার ফলে এই কোষগুলো ওই রাসায়নিক পদার্থের বা খাবারের প্রভাবে কিন্তু ডিফেক্টেড হয়, অর্থাৎ নষ্ট হতে লাগে। এখন এই নষ্ট কোষ যদি থেকে যায়, সেম কেস, এই কোষ আমাদের জন্য ক্ষতিকারক। সে টিউমার ঘটিয়ে দিতে পারে, সে ক্যান্সার ঘটাতে পারে, সে আমাদের দেহের ক্ষতি করতে পারে। তখন কি হয়, ওই সকল জায়গাতে যদি প্রচুর পরিমাণে, ওই সকল জায়গায় যদি প্রচুর পরিমাণে লাইসোসোম থাকে, তাহলে সেগুলো ফেটে যাবে এবং কোষটাকে ধ্বংস করে দিবে। তো এই জন্য ইন্টেস্টাইনে, এবং ধ্বংস হলে একটু সুবিধা কি, পাশের কোষ বিভাজন করে যে কোষটা আবার ফিল আপ করে দিবে। ধ্বংস না হলে তো আর ফিল আপ করতে পারছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অন্ত্রের কোষগুলোতেও প্রচুর পরিমাণে লাইসোসোম থাকা আবশ্যক। কেন? কারণ প্রতিনিয়তই কোষগুলোকে ভেঙে ফেলতে হবে, প্রতিনিয়ত ওখানে চেঞ্জ আনতে হবে, নতুন কোষকে আনতে হবে। ওকে, এবার আসি নার্ভ সেলে। আমি চাইছি না তোমরা একটা লাইনও, বায়োলজির একটা লাইনও, কিছু তো আছে মুখস্থ করতেই হবে, বাট কিছু টার্ম আছে যেগুলো বোঝা যায় এরকম লাইন তোমরা কখনো মুখস্থ করবা না, তোমরা বুঝেই পড়বা। এখন আমরা দেখবো নার্ভ সেলে কেন বেশি আছে লাইসোসোম। ওকে, দেখো নার্ভ সেলে কেন বেশি আছে। তোমরা সকলে জানো কিনা, নার্ভ সেল বা নিউরন, এইটার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এর কাছে অ্যাক্টিভ সেন্ট্রিওল থাকে না। মানে একটা নিউরনের কাছে বা একটা নার্ভ সেলের কাছে অ্যাক্টিভ সেন্ট্রিওল থাকে না। অর্থাৎ অ্যাক্টিভ সেন্ট্রিওল যদি না থাকে, তাহলে কিন্তু সেল ডিভিশনের সময় যে স্পেন্ডেল মেশিন তৈরি হয়, এই যে মেশিনটা তৈরি হয়, এই মেশিনও কিন্তু তৈরি হতে পারবে না। সেন্ট্রিওল স্পেন্ডেল মেশিন বানায়, কিন্তু সেন্ট্রিওল ইনঅ্যাক্টিভ, তাহলে তো এই স্পেন্ডেল মেশিন তৈরি হবে না। ফলে কিন্তু আমরা বলতে পারি সেল ডিভিশনও হবে না। তাহলে একটা নিউরন সাধারণত একটা সার্টেন সময় পর সেল ডিভিশন করে না, মানে তার সংখ্যা বৃদ্ধি করে না। অর্থাৎ একটা সেল, ধরো তুমি ৭৭ বছর বয়স পর্যন্ত বাঁচবা, তাহলে দেখা গেল ওই সেলটা ৭৭ বছরই তোমাকে সার্ভিস দিচ্ছে, তাহলে সে তখনই তোমাকে একটা দীর্ঘমেয়াদী সার্ভিস দিতে পারবে যখন তার কাছে হিউজ পরিমাণে লাইসোসোম থাকবে, জীবাণুকে ধ্বংস করার ম্যাটেরিয়াল থাকবে। তখনই প্রতিপক্ষের হাত থেকে ওই কোষটাকে সে বাঁচিয়ে দীর্ঘদিন তোমাকে সার্ভিস দিতে পারবে। বাংলাদেশ মিলিটারি যদি অনেক উন্নত না হয়, তাহলে বহিরাষ্ট্র আমাদেরকে আক্রমণ করবে। বাট আমাদের যদি মিলিটারি ব্যবস্থা উন্নত হয়, তো শতকের পর শতক আমরা কি করব, ফাইট করতে পারবো, আমরা টিকে থাকতে পারবো। ঠিক তেমন নার্ভ সেলকে দীর্ঘদিন সময়ের পর সময় টিকে থাকার জন্য তার কাছে প্রচুর পরিমাণে লাইসোসোম থাকা লাগে। আশা করি আপনারা সবাই এই টার্মটা বুঝতে পেরেছেন যে নার্ভ সেলের কাছে কেন লাইসোসোম তুলনামূলক বেশি থাকে। দেন আসি আমরা বৃক্কের কথা, কিডনি। এটা তো আমরা সহজে অনুমান করতে পারছি, কারণ একটা বৃক্কে সবসময় ব্লাড যায়, প্রতি ৫ থেকে ৬ মিনিট পর ব্লাড যায়, এবং ব্লাডটাকে ফিল্টার করা কার কাজ? এই বৃক্কের কাজ। সে ফিল্টার করার সময় বৃক্কের কোষগুলো বিভিন্ন অণুজীব, বিভিন্ন খারাপ বস্তুর সংস্পর্শে আসে, তাহলে বৃক্কের কোষগুলোরও প্রতিনিয়ত চেঞ্জের দরকার। আর চেঞ্জ করতে হলে আগে কোষটাকে ধ্বংস করতে হবে। এই ধ্বংস করার জন্য তার কাছে তাহলে প্রয়োজনীয় লাইসোসোম থাকা লাগবে। তাহলে বৃক্কের কোষেও কিন্তু তুলনামূলক লাইসোসোম থাকে, তুলনামূলক বেশি পরিমাণে লাইসোসোম থাকে। আশা করি আপনারা সকলেই এটা বুঝতে পেরেছেন যে লাইসোসোমের বিস্তৃতি প্রত্যেকটা প্রাণী কোষেই আছে প্রায়, বাট লিঙ্কে লিভার, লিউকোসাইট, ইন্টেস্টাইন, নার্ভ সেল, কিডনি এগুলোতে তুলনামূলক বেশি থাকে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই নোট করবেন। ওকে, আর যদি এক্স্যাক্টলি জিজ্ঞাসা করা যে সবচেয়ে আকারে বড় এই লাইসোসোম কোথায় থাকে, উত্তর হবে বৃক্ক। আর যদি জিজ্ঞাসা করে যে সবচেয়ে বেশি পরিমাণে লাইসোসোম কোথায় থাকে, লিউকোসাইট বা WBC। ওকে, এবার আমি আরো কিছু তথ্য এখানে অ্যাড করি প্রাণী কোষের ক্ষেত্রে। এবার আসি আমি একটু রক্তকণিকা। রক্তকণিকাতে লাইসোসোম আছে না নাই? এই যে রক্তকণিকা আমরা জানি একটা RBC
একটা হচ্ছে ডাব্লিউবিসি এবং থার্ড হচ্ছে প্লাটিলেটস। তাহলে আমাদের কাছে রক্তকণিকা আছে তিন ধরনের, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস। শুধু আরবিসি এর কাছেই লাইসোসোম থাকে না, কারণ সে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ভূমিকা পালন করে না, স্বাভাবিক প্রতিরক্ষা অবস্থায় কোনো ভূমিকা পালন করে না। ডাব্লিউবিসি এর কাছেও লাইসোসোম পাবা, প্লাটিলেটস এর কাছেও লাইসোসোম পাবা। তাহলে এই কথাটা একটু মনে রাখো যে আমাদের রক্তকণিকার মধ্যে আরবিসি এর কাছে লাইসোসোম পাওয়া যায় না। যদিও এটা নিয়েও 15-20 মিনিট কথা বলা যায়, তবে এগুলো অনেক হায়ার লেভেলে হয়ে যাবে আলোচনা। আমাদের খালি এটুকু মনে রাখলেই চলবে যে আরবিসি এর কাছে লাইসোসোম থাকে না, বাট ডাব্লিউবিসি এন্ড প্লাটিলেটস এর কাছে লাইসোসোম থাকে। ওকে, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাইছি যে লাইসোসোম কয় ধরনের হতে পারে, টাইপস অফ লাইসোসোম। আমরা পড়ছিলাম বিস্তৃতির পূর্বে এটা বলে দেওয়া উচিত আমার যে লাইসোসোম কয় ধরনের, এটা একটু আলাদা করে নোট করো যে টাইপস অফ লাইসোসোম। এটা বিস্তৃতির মধ্যে পড়ছি না, একটু আলাদা করে একটু নোট করে রাখো যে লাইসোসোম কয় ধরনের। লাইসোসোম মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি লাইসোসোম আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি লাইসোসোম। প্রাইমারি লাইসোসোম কোনটা? সরাসরি এই যে একটু আগে আমরা শিখছিলাম গলগি বডি থেকে লাইসোসোম তৈরি হয়, তাহলে এটা একটা গলগি বডি, এই গলগি বডির একটা পার্ট ভেঙে গেল, এই যে অংশটা ভেঙে গেল, এই অংশটাই হচ্ছে লাইসোসোম। তাহলে এই যে গলগি বডি থেকে সরাসরি যে লাইসোসোম তৈরি হয়, এই লাইসোসোমকে বলা হয় প্রাইমারি লাইসোসোম। বাট এটা একটা প্রাইমারি লাইসোসোম, এটা একটা প্রাইমারি লাইসোসোম, এটা একটা প্রাইমারি লাইসোসোম, এরা মিলিত হয়ে একটা বৃহৎ লাইসোসোম তৈরি করছে, তখন এই লাইসোসোমটাকে আমরা বলি সেকেন্ডারি লাইসোসোম। এই টার্মটা আমাদেরকে মনে রাখতে হবে যে লাইসোসোম দুই ধরনের, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। গলগি বডি থেকে সরাসরি তৈরি হলে এটা প্রাইমারি লাইসোসোম, আর একটু ডিলে করলে বা অনেকগুলো প্রাইমারি লাইসোসোম একত্রিত হলে যে বৃহৎ লাইসোসোম তৈরি হয়, এটাকে আমরা বলছি সেকেন্ডারি লাইসোসোম। ওকে, এই টার্মটা মনে রাখো। তো আমরা পড়ছিলাম কি জানো, বিস্তৃতি। তো প্রাণী কোষে আমরা বিস্তৃতি পড়লাম যে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, কোথায় বেশি পাওয়া যায়, কোথায় কম পাওয়া যায়। এখন আমরা দেখব উদ্ভিদ কোষ। আমি একটু পেজটা চেঞ্জ করি। উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে এক্স্যাক্টলি লাইসোসোম না, তবে লাইসোসোমের মতো, লাইসোসোম এর মতো স্ফেরোসোম পাওয়া যায়। তাহলে উদ্ভিদ কোষে আমরা ওটাকে লাইসোসোম না বলে সাধারণত কি বলি, স্ফেরোসোম। কেন স্ফেরোসোম বলি? স্ফেরো শব্দটা এসছে স্ফেরিক্যাল থেকে, স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলক, সোম শব্দটা এসছে সোমা থেকে, সোমা মানে বডি। তাহলে উদ্ভিদ কোষে লাইসোসোমের মতোই গোলাকার একটা বডি বা বস্তু পাওয়া গেছে, যাকে আমরা স্ফেরোসোম বলে থাকি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই স্ফেরোসোমের আরেকটা নাম হচ্ছে অলিওসোম। আসলে অলিও মানে হচ্ছে অয়েল, সোম মানে তো আমরা বুঝতে পারছি বস্তু। তাহলে এই স্ফেরোসোম কিন্তু, এটা একটা স্ফেরোসোম হলে সে কিন্তু তার মধ্যে অয়েল, তেল, লিপিড বা ফ্যাটকে সঞ্চয় করে। যেহেতু সে লিপিড বা ফ্যাট বা তেলকে সঞ্চয় করছে, তাই তার আরেকটা নাম হচ্ছে অলিওসোম। এইটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তবে এখানে কিছু ব্যতিক্রম তথ্য আছে, এই তথ্যগুলো আমরা মনে রাখবো। তথ্যগুলো একটা হচ্ছে, গবেষণায় কিছু উদ্ভিদ পাওয়া গেছে, উদ্ভিদ বা উদ্ভিদের অংশ বিশেষ পাওয়া গেছে, যাদের কাছে স্ফেরোসোমের বা অলিওসোমের পরিবর্তে লাইসোসোম
থাকে। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, এগুলো কিন্তু ব্যতিক্রম তথ্য। আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি 6টা রাইটারের বই থেকে, সব তথ্যকে এক জায়গা করে এই ক্লাসটা নিচ্ছি। এক্সেপশন, ব্যতিক্রম, যে তাদের কাছে উদ্ভিদের ওই সকল অংশে আমরা স্ফেরোসোম পাবো না, বা আমরা অলিওসোম পাবো না। তারা কারা বা কোন অংশগুলো? যেমন ভুট্টার মূলের অগ্রভাগ, তামাকের শস্য, তামাকের অ্যান্ডোস্পাম, পেঁয়াজের বীজ, থ্যালোফাইটস এর কিছু উদ্ভিদ। এদের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে এদের কাছে উদ্ভিদ কোষে কিন্তু লাইসোসোম থাকে না, কিন্তু এদের কাছে লাইসোসোম আছে। বরং এদের কাছে অলিওসোম বা স্ফেরোসোম যে অয়েল কন্টেন্ট করবে এরকম নাই। এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন আমরা প্রাণী কোষের লাইসোসোম এবং উদ্ভিদ কোষের অলিওসোমের মধ্যে একটু পার্থক্য দেখব। তাহলে প্রাণী কোষের লাইসোসোম এবং পার্থক্য করছি আমরা উদ্ভিদ কোষের স্ফেরোসোম অথবা আমরা বলতে পারি অলিওসোম এর সাথে। পার্থক্য যদি করি, প্রথম কথাই হবে যে লাইসোসোমের কাছে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, বাট স্ফেরোসোমের কাছে থাকে না। হাইড্রোলাইটিক এনজাইমটা স্ফেরোসোমের কাছে নাই। আমরা বলতে পারি লাইসোসোমের কাছে যেহেতু হাইড্রোলাইটিক এনজাইম আছে, তাই সে হাইড্রোলাইসিস এর মাধ্যমে কোষকে বা কোষের অঙ্গাণুকে, কোষ অথবা এর যে অর্গানেলসগুলো আছে, অঙ্গাণুগুলো আছে, এগুলোকে ধ্বংস করতে পারে, কিন্তু স্ফেরোসোমের কাছে তো হাইড্রোলাইটিক এনজাইম অ্যাবসেন্ট, তাই কিন্তু সে এই হাইড্রোলাইসিস প্রসেসের মাধ্যমে কোনো কিছুকে ধ্বংস করতে পারবে না। আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি এরকম, স্ফেরোসোমের কাছে যেহেতু অয়েল বা ফ্যাট বা লিপিড আছে, তাই আমরা বলতে পারি এরা শক্তি সঞ্চয় করে। কিভাবে সঞ্চয় করে? কারণ তার মধ্যে অয়েল বা আমরা বলতে পারি ফ্যাট বা আমরা বলতে পারি তার কাছে লিপিড রয়েছে, কিন্তু এরা কিন্তু শক্তি সঞ্চয় করতে পারে না। লাইসোসোম শক্তি সঞ্চয় করতে পারবে না, কারণ তার কাছে ফ্যাট, অয়েল, লিপিড এগুলো থাকে না। আরেকটা আমরা পার্থক্য বলতে পারি যে লাইসোসোম কিন্তু জীবাণু ধ্বংস করতে পারে। তাহলে লাইসোসোম জীবাণু ধ্বংস করতে পারে, কিন্তু স্ফেরোসোমের কাছে এই ক্ষমতা নাই। লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট, লাইসোসোমের যে ঝিল্লি, এই ঝিল্লি কিন্তু 2 স্তর বিশিষ্ট, বাট এদের ক্ষেত্রে, অলিওসোমের ক্ষেত্রে এদের ঝিল্লিটা 1 স্তর বিশিষ্ট। ফাইনাল পয়েন্ট যেটা, আমরা তো পার্থক্য দেখলাম যে 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দুগুণে 10টা সেন্টেন্স এই বক্সের মধ্যে আছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এখন বা বুঝতে হবে যে লাইসোসোমের ঝিল্লিতে 2টা স্তর কেন থাকে, বা এদের ক্ষেত্রে 1টা স্তর সম্ভব কিনা থাকা। এবং আমরা এখানে দেখব যে অলিওসোম বা স্ফেরোসোমের কাছে 1টা স্তর থাকে কেন, এর কাছে কেন 2টা স্তর নাই, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু স্টাডি করব। এখানে আমি আরেকটা পয়েন্ট বলি, আমাদের হাসান স্যারের বইয়ে
কিন্তু লিখে রেখেছে লাইসোসোমের একটা স্তর রয়েছে, যেটা একটা ভুল তথ্য। যদি পরীক্ষায় আসে আমরা লিখে আসবো যে লাইসোসোমের একটা স্তর আছে, পরীক্ষা আসলে লিখবো আমরা এইচএসসি সিলেবাস অনুযায়ী, বাট সত্যিকার অর্থে যদি আমরা খেয়াল করি লাইসোসোমের কিন্তু একটা স্তর না, দুইটা স্তর থাকে, এবং অলিওসোমের ক্ষেত্রে একটা স্তর থাকে। এটার প্রমাণটা আমরা একটু দেখবো, একটু বুঝে শুনে দেখবো। সাপোজ এটা একটা সেল আমাদের, এটা আমরা কার ক্ষেত্রে পড়ছি? লাইসোসোমের ক্ষেত্রে এটা আমরা পড়ছি। সাপোজ এই সেলের মধ্যে একটা লাইসোসোম আছে। লাইসোসোম আছে মানে তার বাইরে সাইটোপ্লাজমের পানি আছে, ভিতরে কিন্তু আমরা জানি হাইড্রোলাইটিক এনজাইম থাকে, বাট হাইড্রোলাইটিক এনজাইম ছাড়াও কিন্তু ভিতরে পানি কিছু পরিমাণ হলেও থাকে। এখন বাইরে পানি ভিতরে পানি, এখানে যে স্তরটা আছে লাইসোসোমের ক্ষেত্রে, এটা কি এক স্তর হওয়া পসিবল কি? এটা একটু আমরা একটু এক্সপ্লেনেশনে যে দেখব। তার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে আবরণটা এটা কি দিয়ে তৈরি। এটা মূলত ফসফোলিপিড দ্বারা তৈরি। তো ফসফোলিপিডের গঠন তোমরা সবাই ফ্লুইড মোজাইক মডেলে পড়েছো, তাই আমি এখানে আর এক্সপ্লেনেশন আসছি না। এর একটা ফসফেট হেড থাকে, দুইটা ফ্যাটি অ্যাসিড টেল থাকে, এবং এদেরকে সংযুক্তকারী মাঝে একটা গ্লিসেরল থাকে। এবং আমরা জানি যে এই যে ফসফেট হেড এটা পানি আকর্ষী এবং ফ্যাটি অ্যাসিড টেলগুলো পানি বিকর্ষী। তো এখন যদি আমি এটা কার ক্ষেত্রে বললাম? পানির ক্ষেত্রে। কিন্তু আমি যদি এই ফসফোলিপিড অণুটাকে লিপিডের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে বিষয়টা কিন্তু বিপরীত। পানি আর লিপিড পরস্পর বিপরীত ধর্মী ক্যারেক্টার। তাহলে লিপিডের ক্ষেত্রে আমি যদি একটা ফসফোলিপিডকে অঙ্কন করি, তো দেখা যায় ওর যে হেড অংশটা আছে, যেরকম এখানে পানির ক্ষেত্রে হেড অংশ আকর্ষী, কিন্তু পানি আর লিপিড কিন্তু বিপরীত ধর্মী ক্যারেক্টার। তাহলে এর হেডটা কিন্তু লিপিডের ক্ষেত্রে বিকর্ষী হবে, এবং আর ফ্যাটি অ্যাসিড টেইলটা লিপিডের ক্ষেত্রে কিন্তু আকর্ষী হবে। তাহলে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে পানির ক্ষেত্রে কিন্তু যে টার্মগুলো আমরা পাই, যে হেডটা হাইড্রোফিলিক অ্যান্ড টেইলটা হচ্ছে হাইড্রোফোবিক বা নেগেটিভ, লিপিডের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একবারে উল্টা। লিপিডের ক্ষেত্রে হেডটা হচ্ছে নেগেটিভ, টেইলটা হচ্ছে পজিটিভ। এখন দেখো, আমি যদি এই আবরণটাকে এক স্তরই করতে চাই, এক স্তরই বানাতে চাই, তাহলে এটা কি আসলে সম্ভব কিনা একটু দেখবো আমরা এখন। আমি যদি এখানে ফসফোলিপিডের অণু দিই, এই যে একটা ফসফোলিপিডের অণু দিলাম, তার পাশে একটা ফসফোলিপিডের অণু, তার পাশে একটা ফসফোলিপিডের অণু, এভাবে আমি ফসফোলিপিডের অসংখ্য অণু দিতে পারি। তো দেখো, পানির ক্ষেত্রে একটা কোষের মধ্যে যে লাইসোসোম আছে তার ভিতরেও পানি আছে, বাইরেও পানি আছে। এখন এই পয়েন্টগুলো কিন্তু পানি আকর্ষী আর এগুলো বিকর্ষী। এখন যদি আমি একটা স্তর দিই এভাবে, তাহলে এই পাশের পানিগুলো কিন্তু এই ফসফোলিপিডগুলোকে টানবে, এবং ভিতরের দিকে যে পানিগুলো আছে এগুলো কিন্তু টেলগুলোকে বিকর্ষণ করবে। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে থাকতে পারবে না, একদিক থেকে টানছে আবার একদিক থেকে ঠেলছে, তাহলে এগুলো কিন্তু এক্সপ্যান্ড করবে, ছড়াতে লাগবে। অর্থাৎ পুরা লাইসোসোমের ঝিল্লিটা কিন্তু বড় হতে লাগবে, এবং বড় হতে হতে একসময় ফেটে যাবে। অর্থাৎ এটা এক স্তরী হওয়া কোনো মতেই পসিবল না। বাট আমি যদি যেহেতু ভিতরে পানি আছে, এখন যদি আমি এই জায়গাতে এই স্তরটা একটা না দিয়ে যদি দুইটা স্তর দিতাম, এবং দুইটা স্তর কিন্তু পরস্পর বিপরীতমুখী করতে হবে, তখন দেখা যাবে যে এই যে দেখো, আমি নেগেটিভ যে পয়েন্টগুলো আছে, নেগেটিভ যে সাইডগুলো আছে, এগুলোকে কিন্তু ভিতরে গুটিয়ে নিয়েছি। অর্থাৎ নেগেটিভ চার্জগুলোকে আমরা পানির সংস্পর্শে আসতে দিছি না, কারণ এগুলো তো পানির বিকর্ষী, ওকে ভিতরের দিকে রেখেছি। তাহলে এই কিন্তু পানির সংস্পর্শ পাচ্ছে না। এখন বাইরের দিক থেকেও টানছে, ভিতরের দিকে পানিগুলো কিন্তু এদেরকে আকর্ষণ করছে। তাহলে বাইরেও টানছে, ভিতরেও টানছে, তখন এরা কিন্তু একটা ব্যালেন্সমেন্টে থাকবে, বড় হতে লাগবে না, ফেটে যাবে না, আবার ছোট সংকুচিত হয়ে যাবে না। ওরা কিন্তু একটা ব্যালেন্সমেন্টে থাকবে, বাইরেও টানছে ভিতরের দিকেও টানছে, তখন একটা ব্যালেন্সমেন্টে থাকছে। তাহলে এটা যদি এক স্তরই করতাম আমরা, এই পয়েন্টটাকে যদি আমরা এক স্তরই করতাম, তাহলে এটা 100% এটা বৃদ্ধি পেতে পেতে এটা ফেটে যেত, কারণ বাইরের দিক থেকে আকর্ষণ করতো, ভিতর দিক থেকে বিকর্ষণ করতো। বাট এখন কি, দুইটা স্তর দেওয়ার কারণে বাইরের দিক থেকেও টানছে, ভিতরেও টানছে, ব্যালেন্সমেন্টে থাকছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লাইসোসোমের ক্ষেত্রে
তার আবরণটা অবশ্যই দ্বিস্তরী হবে। আমি তোমাদেরকে একটা চিত্রটাও দেখাই। লাইসোসোম মেমব্রেন। একটু আমরা চিত্রটার দিকে লক্ষ্য করি। এই চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আমরা দেখতে পাচ্ছি, দেখো ফসফোলিপিডের এই যে এই পাশে একটা লেয়ার আছে, বাইরে একটা লেয়ার আছে, দেখো ভিতরে। যে এই পাশে এই চিত্র হয়তো তোমরা খুব একটা বুঝতে পারছো কিনা, যে এই পাশ থেকে দেখো টেলগুলো আছে, এই পাশে টেলগুলো আছে, অর্থাৎ লেজগুলোকে ভিতরের দিকে গুটিয়ে নেওয়া হয়েছে এবং হেডগুলো সব বাইরের দিকে আছে। তাহলে লাইসোসোম 100% এর যে আবরণ আছে এটা দ্বিস্তরী হবে, কিন্তু তোমাদের বই এক স্তরে লেখা আছে। এটা একটা মেজর মিস্টেক, এবং এই মিস্টেকটা কিভাবে হলো এটা খুব টাফ এবং দুঃখজনক যে এত ভালো একটা রাইটারের ক্ষেত্রে এত বড় একটা ভুল হবে। তো যাই হোক, আমরা এটা শিখলাম যে লাইসোসোমের ক্ষেত্রে চাইলেও এক স্তরী আবরণ তৈরি করা পসিবল না। দেন আমরা যদি অলিওসোমের কথা চিন্তা করি, যে আমরা একটু আগে দেখলাম যে অলিওসোমের আবরণ কিন্তু এক স্তর বিশিষ্ট। তো আমরা যদি এটা একটু খেয়াল করি যে অলিওসোমের ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে। এখন আমরা স্টাডি করছি কিন্তু অলিওসোম। তো এটা একটা সেল, অলিওসোম। তো এটা একটা সেল, এই সেলের মধ্যে এটা হচ্ছে একটা অলিওসোম। বাইরে আছে পানি, বাট ভিতরে কিন্তু পানি না, ভিতরে কিন্তু লিপিড, অয়েল বা তেল আছে। এবং আমরা কিন্তু বলেছি যে লিপিড বা তেলের ক্ষেত্রে কিন্তু লেজটা হচ্ছে পজিটিভ, হেডটা হচ্ছে কিন্তু নেগেটিভ। তাহলে বাইরে পানি আছে, ভিতরে লিপিড আছে। এখন আমি যদি এরকম করি যে এই জায়গাটাকে দ্বিস্তরী বানাতে চাইছি, ধরো আমি দ্বিস্তরী এই জায়গাটা বানাবো। তো দ্বিস্তরী যদি বানাতে চাই তাহলে কি প্রবলেমটা দেখা যাবে? লিপিড কিন্তু হেডকে, দেখো লিপিড কিন্তু হেডকে বিকর্ষণ করে, হেডকে বিকর্ষণ করে। বাইরে আছে পানি, বাইরে আছে পানি, পানি কিন্তু হেডকে আকর্ষণ করে। তাহলে দেখো লিপিড ভিতর থেকে ঠেলবে আর পানি এই পাশ থেকে টানবে, তাহলে এই জায়গাটা ফেটে যাবে, এই জায়গাটা ছিঁড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অলিওসোমের ক্ষেত্রে এটা দ্বিস্তরী হওয়া ইম্পসিবল। বাট এরকম হওয়াটা ইম্পসিবল হলেও যদি আমি এখানে একটাই স্তর বসাতাম, একটাই যদি আমি এখানে স্তর বসাই, সাপোজ আমি এখানে একটাই স্তর বসাবো, একটা স্তর বসাই, তাহলে দেখো বাইরে আছে পানি, পানি কিন্তু এটাকে আকর্ষণ করছে, পানি এই পয়েন্টকে আকর্ষণ করছে। বাট ভিতরে যে লিপিড আছে, লিপিড কিন্তু লেজকে কি করে, দেখো লেজকে কিন্তু আকর্ষণ করে। তাহলে ভিতর থেকে লিপিড আকর্ষণ করছে, বাইরে থেকে পানি আকর্ষণ করছে, তাহলে এর ব্যালেন্সমেন্ট, বাইরেও ঠিক থাকছে, যেতে চাইছে, ভিতরেও আসতে চাইছে, কিন্তু ব্যালেন্সমেন্ট করে এক জায়গাতেই থাকবে। এই একদিকে, যে কোনো একদিকে, বাইরের দিকে এরকম চলে যাবে, এরকম হবে না। আশা করি তোমরা এই পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার হতে পেরেছো যে অলিওসোমের ক্ষেত্রে একই স্তরী। বই এটা লেখা উচিত ছিল যে লাইসোসোমের ক্ষেত্রে দ্বিস্তরী, বাট অলিওসোমের ক্ষেত্রে কিন্তু এটা 100% একই স্তরী হবে। আমি তোমাদেরকে এটারও একটা চিত্র দেখাই। অলিওসোম মেমব্রেন, wait a minute, দেখো অলিওসোম, দিস ইজ আ অলিওসোম। অলিওসোম ভিতরে এগুলো হচ্ছে অয়েলস। এই যে দেখো ফসফোলিপিড, এই যে ফসফোলিপিড, ফসফোলিপিডের দেখো একটাই লেয়ার,
ভিতরের দিক থেকে কোনো লেয়ার নাই, তাহলে অলিওসোম বলে এটা এক স্তরই হবে, কিন্তু বাট যদি আমরা বলি যে এটা লাইসোসোম তাহলে দ্বিস্তরী। পরীক্ষা হলে আমরা কি লিখে আসবো? আমরা দুটা ক্ষেত্রে এক স্তরে লিখে আসবো, কারণ বই হচ্ছে এইচএসসির বাইবেল, মানে বই যা থাকবে ভুল থাকলে ভুলই আমাদেরকে পড়ে আসতে হবে, কিন্তু আমি শিখে জাস্ট রাখলাম। তো এখন আমি তোমাদেরকে একটা লাইসোসোম আর অলিওসোমের আবরণের পার্থক্য শিখাবো। আবরণের পার্থক্য এর আগে তো পড়ালাম যে লাইসোসোম আর অলিওসোমের পার্থক্য, এখন পড়াচ্ছি লাইসোসোমের আবরণ আর অলিওসোমের আবরণের পার্থক্য। প্রকৃতপক্ষে এটা ফসফোলিপিড এর বাইলেয়ার, মানে দুইটা লেয়ার, বাট অলিওসোমের ক্ষেত্রে এটা হচ্ছে মনোলেয়ার, একটা স্তর বিশিষ্ট। ফসফোলিপিড বাইলেয়ার থাকলে সেটাকে আমরা কি বলি? ফ্লুইড মোজাইক মডেল। তাহলে আমরা লাইসোসোমের ক্ষেত্রে ফ্লুইড মোজাইক মডেল পাবো, বাট এদের ক্ষেত্রে তো একটা লেয়ার, তাহলে ফ্লুইড মোজাইক মডেল পাবো না। দেন ফ্লুইড মোজাইক মডেলকে আমরা বলে থাকি ইউনিট মেমব্রেন, তাহলে আমরা লাইসোসোমে ইউনিট মেমব্রেন পাবো, এখানে পাবো না। দেন ইউনিট মেমব্রেনকে আমরা বাংলায় বলে থাকি একক পর্দা, তাহলে একক পর্দা আমরা পাবো, বাট এদের ক্ষেত্রে তো ফ্লুইড মোজাইক, তাহলে ইউনিট মেমব্রেন নাই, মানে একক পর্দা অ্যাবসেন্ট। এই তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। ওকে, নেক্সট আমরা পড়ব স্টেবিলাইজার। তোমরা লাইসোসোম পড়তে গিয়ে দেখবে যে একটা টার্ম আসছে স্টেবিলাইজার এন্ড ল্যাবিলাইজার। এই টার্মটা তোমরা অবশ্যই খেয়াল করবা যে বইয়ে আছে, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ওকে, তো স্টেবিলাইজার জিনিসটা কি? ধরো যে এটা একটা লাইসোসোমের আবরণ। এই আবরণটা কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা আবরণটাকে ফিক্সড করতে, আবরণটাকে ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ এর মধ্যে কিন্তু মারাত্মক ধরনের এনজাইমগুলো আছে যারা বের হয়ে আসলে একটা কোষের সমস্ত অঙ্গাণুকে, যে কোনো অঙ্গাণুকে কিন্তু ধ্বংস করে দিবে, সমস্ত অঙ্গাণুকে ধ্বংস করে দিবে, এমনকি কোষটাকে ধ্বংস করে দিবে। তাহলে কি আমাকে এনজাইমগুলোকে কিভাবে রাখা লাগবে? অনেক যত্নে ভিতরে রাখা লাগবে, যেন কোনো কারণে যেন অহেতুক বের না হয়ে আসে। এজন্য এই মেমব্রেনে কিছু রাসায়নিক পদার্থ দেওয়া থাকে, কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো মেমব্রেনটাকে স্থিতিশীল করে রাখতে সাহায্য করে, মেমব্রেনটা যেন ভেঙে না যায় এই জন্য সাহায্য করে। ওই সকল উপাদানকে বলা হয় স্টেবিলাইজার। বাট কিছু উপাদান এই ঝিল্লিতে থাকে যেগুলো এই আবরণটাকে ভেঙে যেতে সাহায্য করে, অস্থিতিশীল হয়ে যেতে সাহায্য করে, যেন এনজাইমগুলো বাইরে বের হয়ে চলে আসে। এই জন্য কিছু এলিমেন্ট এখানে থাকে, ওগুলোকে বলা হয় ল্যাবিলাইজার। তাহলে সোজা ভাষায় স্টেবিলাইজার আবরণটাকে স্থিতিশীল করতে, ধরে রাখতে, ভেঙে যেন না যায় এই কাজে সাহায্য করে। আর ল্যাবিলাইজার কোনটা? যেটা আবরণটাকে ভেঙে দিতে, অস্থিতিশীল করতে সাহায্য করে, তাকে আমরা বলবো ল্যাবিলাইজার। তো এখানে অ্যাডমিশনের কোন তথ্যগুলো ইম্পর্টেন্ট আমি একটু বলি, যে আমাদেরকে মনে রাখা লাগবে যে কোন উপাদানগুলো স্টেবিলাইজার আর কোন উপাদান হচ্ছে ল্যাবিলাইজার। তো একটু প্রথমে স্টেবিলাইজার সম্পর্কে জানা যাক। স্টেবিলাইজার হচ্ছে এক নাম্বার হচ্ছে কোলেস্টেরল, আর একটা হচ্ছে কর্টিজেন, আর একটা হচ্ছে কর্টিসন। এইগুলোকে আমরা স্টেবিলাইজার বলে কাউন্ট করি। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারা ঝিল্লিটাকে স্থিতিশীল করবে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোলেস্টেরল, একটা কর্টিজেন, একটা কর্টিসন। তোমাদের বইয়ে দুইটা দেওয়া আছে, কর্টিসন অন্য একটা বই থেকে নেওয়া হয়েছে, মানে হাসান স্যারের বইয়ের বাইরে থেকে একটা তথ্য নেওয়া হয়েছে। ল্যাবিলাইজার কারা? ল্যাবিলাইজার হচ্ছে একটা টেস্টোস্টেরন, দ্বিতীয় হচ্ছে প্রোজেস্টেরন,
আরেকটা হচ্ছে বি অ্যাস্টাডিওল হরমোন, একটা হচ্ছে বি অ্যাস্টাডিওল হরমোন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে ল্যাবিলাইজার। এছাড়া আছে ভিটামিন এ, এছাড়া পাবো আমরা ভিটামিন বি, ভিটামিন কে। এরাও কিন্তু একটা লাইসোসোমের কোষ ঝিল্লিকে ল্যাবাইল করতে, ভেঙে দিতে হেল্প করে। এই ইনফরমেশনগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এছাড়া আমরা আরো কিছু দিতে পারি, যেরকম হচ্ছে সিলভার বা আর্জেন্টাম বা মার্কারি, দেন হচ্ছে কপার। এরা কিন্তু ল্যাবাইল করতে, ভেঙে দিতে হেল্প করে। এই এমসিকিউর জন্য এইটুকু অবশ্যই আমাদেরকে মনে রাখা লাগবে। এই জায়গাটা হচ্ছে ট্রিপল স্টার, এই অংশটা, এই সম্পূর্ণ অংশ হচ্ছে ট্রিপল স্টার। যদিও হাসান স্যারের বই এত ইনফরমেশন নাই, কিন্তু আমাদেরকে এই ইনফরমেশন গুলো যেহেতু এনসিটিভি অনুমোদিত অন্যান্য বইগুলোতে আছে, তাই অবশ্যই এগুলো আমাদেরকে পড়তে হবে। তো আমাদের আর খুব বেশি অংশ বাকি নাই লাইসোসোম সম্পর্কে। এরপর আমরা দেখব লাইসোসোমের হিস্টোরি, আবিষ্কার সম্পর্কে একটু আমরা পড়ব, হিস্টোরি সম্পর্কে পড়ব। এগুলো বই পড়লেই হবে, রিডিং পড়লেই চলবে। হিস্টোরি থেকে আমরা মনে রাখবো যে ক্রিস্টিয়ান দা দুবে 1955-এ লাইসোসোম আবিষ্কার করেছে, পাশাপাশি সে নিজেই এটার নামকরণও করেছে। বাট নভিকভ, একজন প্রসিদ্ধ বায়োলজিস্ট, সে 1960-তে লাইসোসোমের ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বর্ণনা করেছেন। আবিষ্কার আর হিস্টোরি থেকে আমরা এই ইনফরমেশন গুলো মনে রাখবো, যে কে আবিষ্কার করেছে এবং কে মানে আণুবীক্ষণিক গঠন, ইলেকট্রন আণুবীক্ষণিক গঠন সম্পর্কে বর্ণনা করেছে। এখন আমরা দেখব কাজ এবং কাজ করার কৌশল, মানে মেকানিজম, কাজ করার কৌশল। তাহলে আমরা এই টপিকটা এখন স্টাডি করব। তো প্রথম কথা বলি যে এটা যদি একটা লাইসোসোম হয়, সেলের সাইটোপ্লাজমের পিএইচ যদি 7.2 থাকে, মানে নিউট্রাল পিএইচ থাকে। আমরা তো জানি যে 0 to 7, 7 to 14, এই অংশটা হচ্ছে বেস আর এই অংশটা হচ্ছে অ্যাসিড। 7 হচ্ছে নিউট্রাল অবস্থা, না অ্যাসিড না ক্ষার, এরকম 7.2 এরকম যদি পিএইচ থাকে সাইটোপ্লাজমে, তাহলে লাইসোসোমের মধ্যে যে এনজাইমগুলো থাকে এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। বাট পিএইচটা যখন ধীরে ধীরে কমতে থাকে, আই মিন যখন এই স্থানের পরিবেশ যখন অম্লীয় হয়, তখন কিন্তু এই এনজাইমগুলো, যেখানে যে এনজাইমগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়। তাহলে কিভাবে কাজ করার কৌশলটা আমরা জানলাম, যে কিভাবে কাজ করে। ওই নিউট্রাল পিএইচে কোনো কাজ করবে না, এনজাইমগুলো স্বাভাবিক অবস্থাতেই থাকবে। বাট যখন এই পরিবেশটা সাইটোপ্লাজমের পরিবেশ যখন অম্লীয় হয়ে যায়, তখন কিন্তু এরা অ্যাক্টিভ হয়। এই কৌশলটা আমরা একটু জানলাম। ওকে, মানে কিভাবে এই স্টার্টিং করে কাজ করাটা। তো প্রথমে আমি এদের একটা কাজ সম্পর্কে বলি, এটাকে আমি কেস 1 দিচ্ছি। কেস 1, লাইসোসোম ফ্যাগোসাইটোসিসে
ভূমিকা রাখে। এখন প্রশ্ন হলো লাইসোসোম ফ্যাগোসাইটোসিসে ভূমিকা রাখে, কিন্তু কিভাবে ভূমিকা রাখে? ধরো যে এটা আমাদের একটা WBC শ্বেত রক্তকণিকা, সে বাইরে একটা জীবাণুকে দেখতে পেয়েছে। তো সে কি করবে? সে ক্ষণপদ তৈরি করবে, ক্ষণপদ, যে এই ধরনের কিছু স্ট্রাকচার তৈরি করবে। আস্তে আস্তে এই স্ট্রাকচারগুলো দিয়ে ওই জীবাণুটাকে ওরা ঘেরে ফেলবে। এই যে ঘেরে ফেলছে, দেখো জীবাণুটাকে কিন্তু এখন ভিতরে নিয়েছে। একটু আগে জীবাণুটা বাইরে ছিল, এখন কিন্তু WBC এর আন্ডারে আছে। এই যে জীবাণুটাকে একটা থলির মতো করে ভিতরে নিল, এই যে বাউন্ডারি দিয়ে ভিতরে নিয়েছে, এই অংশটাকে আমরা বলি ফ্যাগোসোম বলি। ক্লাসের একেবারে শুরুর দিকে আমরা পড়েছিলাম যে এই WBC এর কাছে কিন্তু হিউজ পরিমাণে লাইসোসোম থাকে। এখন কি হবে? কিছুক্ষণের মধ্যে এই যে দেখো এখানে ফ্যাগোসোম আছে, এখানে লাইসোসোম আছে। লাইসোসোমের কাছে কিন্তু প্রচুর মারাত্মক এনজাইমস গুলো আছে, যারা একে ধ্বংস করতে পারবে জীবাণুটাকে। কিছুক্ষণের মধ্যে এমন হবে, দশম অধ্যায় এগুলো আরো ডিটেলস পড়বো, আমি জাস্ট একটু টাচ দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এই লাইসোসোম গুলো এই ফ্যাগোসোমের সাথে সেট হবে। ধরো এটা একটা ফ্যাগোসোমের মধ্যে আছে, এটা হচ্ছে জীবাণুটা, এটা জীবাণু, আর এখানে আছে ধরো লাইসোসোম। এই লাইসোসোম গুলো কিছুক্ষণের মধ্যে এখানে গিয়ে ফ্যাগোসোমে গিয়ে সেট হচ্ছে। সেট হওয়ার পর সে একটা ছিদ্র তৈরি করবে ফ্যাগোসোমের মধ্যে, সে নিজে অ্যাটাচ করবে। এখন দেখো এখানে একাধিক লাইসোসোম আর একটা ফ্যাগোসোম একসাথে আছে। দিয়ে এর পরের স্টেপে আমরা দেখতে পারি যে এই তিনটা স্ট্রাকচার একটা বৃহৎ একটা থলি বানাচ্ছে, বৃহৎ থলি, যার মধ্যে কিন্তু জীবাণুটা তো আছেই, লাইসোসোমের এনজাইমগুলো কিন্তু এখন এই বক্সের মধ্যেই আছে। তখন এই যে দেখো ফ্যাগোসোমের সাথে লাইসোসোমকে একসাথে বলা হয় ফ্যাগোলাইসোসোম। এদেরকে একসাথে বলা হয় ফ্যাগোলাইসোসোম। দেখো জীবাণু আর জীবাণুকে ধ্বংস করার লেগে হাইড্রোলাইটিক এনজাইম একত্রে আছে। এখন এই এনজাইমগুলো একে ধ্বংস করবে, অর্থাৎ একে এখন ভেঙে টুকরা টুকরা করে দিবে এবং একটা সময় এই নিঃশেষ করে দিবে, ভেঙে একবারে এটাকে গুটিকা করে দিবে, ছোট ছোট দানা তৈরি করে দিবে। দানা হওয়ার পর এর মধ্যে যদি ভালো কিছু উপাদান থাকে, যদিও এটা খারাপ জিনিস, কিন্তু ভাঙার পর তো একটা জিনিসকে তুমি যখন ভাঙছো, জীবাণুকে ভাঙছো, ঘুরে ওই জীবাণু থেকে কি পাবা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ভাঙার পর ওই জিনিসগুলো তো ভালো, ওগুলো কি করে এই WBC নিজে কাজে লাগাতে পারে, আমাদের বডিকেও হেল্প করতে পারে, ওই উপাদান দিয়ে বিভিন্ন কাজ করতে পারে। জাস্ট আমি তোমাকে বুঝালাম যে লাইসোসোম, দেখো আমরা পড়ছি ফাংশন বা মেকানিজম, মানে কিভাবে কি কাজ করে, ফ্যাগোসাইটোসিস কাজ করে। বাট শুধু কাজ করে জানলে চলবে না, তো আমাকে বুঝতে হবে যে কোন কৌশলে কাজ করে। কৌশলটা আমি তোমাদেরকে জাস্ট দেখালাম, সে এইভাবে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। আরেকটা কাজ দেখাই তোমাদেরকে, কেস 2। ধরো যে এটা আমাদের বডির একটা সেল। এই সেলটা এখন এখানে লাইসোসোম আছে, এটা লাইসোসোম। এই সেলের মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে, এটা মাইটোকন্ড্রিয়া, এটা গলগি বডি। কিন্তু এই সেলটা সামহাও এখন একটা ক্যান্সার সেল। এই কোষটা এখন আমি ধরছি এটা একটা ক্যান্সার সেলে পরিণত হয়েছে। তাহলে লাইসোসোম কি করবে? এই সাইটোপ্লাজম থেকে প্রোটন গ্রহণ করবে, প্রোটনগুলোকে গ্রহণ করছে। প্রোটন গ্রহণ করলে কিন্তু এই পরিবেশটা, লাইসোসোমের ভিতরের পরিবেশে কিন্তু ওই অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। যখন অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, তখন এর যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে প্রথম যে কাজ করবে, সে নিজের আবরণটাকে কিন্তু ভেঙে দিয়ে বের হয়ে ওই তখন যে অঙ্গাণুগুলো আছে কোষের মধ্যে, এই অঙ্গাণুগুলোকে ধ্বংস করতে থাকে। এই ঘটনাকে বলা হয় অটোফ্যাগি।
এই ঘটনাটাকে বলা হয় অটোফ্যাগি। কোন ঘটনাকে একটু মনে রাখবা, যে সে প্রোটন গ্রহণ করেছে, এনজাইমগুলোকে অ্যাক্টিভ করেছে, অ্যাক্টিভ করার পর সে কি করছে, অ্যাক্টিভ করার পর সে নিজেকে ভাঙছে, ভেঙে বের হয়ে এসে অঙ্গাণুগুলোকে, কোষের অঙ্গাণুগুলোকে ভেঙে ফেলছে, যেন ওই কোষটা আর কোনো কাজ না করতে পারে। কারণ কোষের অঙ্গাণু যদি আমি ভেঙে দিই তাহলে ওই কোষটা কোনো কাজ করতে পারবে না। কারণ ক্যান্সার সেলটা তখন একটা বেকার সেলে কনভার্ট হচ্ছে, ওই সেলের কোনো ক্ষমতা নেই, কোনো রোগ ছড়ানোর ক্ষমতা থাকছে না। এই ঘটনাটাকে মানে সেলের অঙ্গাণুগুলোকে ভেঙে দেওয়াকে আমরা বলছি অটোফ্যাগি। বাট কোনো কারণে যদি এই সেলটা খুবই ডেঞ্জারাস হয় তখন কি করে, এই লাইসোসোম অঙ্গাণুকে ভেঙে ফেলার পর পরে দেখা যায় এই পুরা কোষটাকে ভেঙে ফেলছে, সম্পূর্ণ কোষটাকে ভেঙে ফেলছে। তখন পুরা কোষকে যদি ভেঙে ফেলে তখন এটাকে অটোফ্যাগি না, তখন এটাকে বলা হয় অটোলাইসিস। এবং এই ঘটনা ঘটাতে গিয়ে ধরো যে আমার বডিকে বাঁচানোর জন্য এই সেলটাকে ধ্বংস করা, মানে এই ক্যান্সার সেলকে ধ্বংস করা খুবই জরুরি। আমার বডিকে বাঁচানোর জন্য এই সেলটাকে ধ্বংস করতেই হবে। ধ্বংস করতে হলে আগে ওকে নিজেকে ভাঙতে হবে, নিজে ভেঙে এনজাইমগুলো বের করে আনতে হবে। তাহলে দেখো, সেল বডিকে বাঁচানোর জন্য, সেলকে ধ্বংস করার জন্য নিজেকে আগে ধ্বংস হতে হচ্ছে। তা এই কি সুসাইড করছে না? তাই জন্য তো এর নাম হচ্ছে সুসাইডাল স্কোয়াড বা সুসাইডাল ব্যাগ, বা বলতে পারি আমরা আত্মঘাতী থলিকা। তো আমি ক্লাসের একবার শুরুতেই বলেছিলাম যে কিছু অপর নাম বাকি আছে, যেরকম আমরা একে বলতে পারি সুসাইডাল ব্যাগ, বা বলতে পারি সুসাইডাল স্কোয়াড, বা বলতে পারি আত্মঘাতী থলিকা। ওকে, আরো কিছু কাজ আছে। আমরা পড়ছিলাম কেস 2। কেস 2 তে আমরা দেখলাম যে সে ক্যান্সার থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে কেস 2 কি ছিল? যে সে আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করছে। আর কি কাজ আছে? কেস 3। কেস 3 হচ্ছে যে আমরা যখন ক্ষুধার্ত থাকি, ধরো যে আমার বডিতে সব মিলিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা সেল আছে। মোট সেলের সংখ্যা আমরা ধরছি 6টা আছে। এখন পুষ্টি আছে ধরো খুব অল্প, এই পুষ্টিটা 4 জনের জন্য যথেষ্ট। 4 জন কোষ যদি পুষ্টিটা গ্রহণ করে তাহলে 4টা কোষ ভালো থাকবে, কিন্তু কোষ আছে 6টা। এই সময় কোষের মধ্যে যে লাইসোসোম গুলো থাকে, এই লাইসোসোম গুলো থাকে, ধরো যে এই 2টা সেলের লাইসোসোম কোষটাকে ধ্বংস করে দিল। আমরা যখন ক্ষুধার্ত থাকি, যখন আমাদের খিদে পায়, এই সময়টাতে যদি আমরা খাদ্যবস্তু না গ্রহণ করি, এনার্জি ম্যানেজ করার জন্য বা পুষ্টি, যে অল্প পুষ্টি আছে এটা যেন সবাই বন্টন করতে পারে, এই জন্য ওরা কিছু সেলকে ধ্বংস করে দেয়। আশা করি তোমরা এই টার্মটা বুঝতে পেরেছো। অথবা এরকমও হতে পারে যে এখানে কোনো খাবার নাই, কোনো খাবারই নাই, তখন এই 2টা কোষ, 6টা কোষ ছিল, 2টা কোষকে ভেঙে দিল, 2টা কোষকে ভেঙে এরা পুষ্টি নিয়ে নিল। এরকম এই কাজটাও করে থাকি। তাহলে আমাদের খিদা লাগলে, যেরকম মোটা মানুষ ডায়েট করছে মানে কেউ একটা নির্দিষ্ট গ্যাপ রেখে খাওয়া দাওয়া গ্রহণ করে, বা আমরা যখন রোজা থাকি তখন কি হয় যে আমাদের বডিতে এক্সট্রা যেগুলো, যখন ক্যান্সার সেল আছে বা আদার্স যে অকেজ যে কোষগুলো আছে, এই অকেজ কোষগুলো খাবারের অভাবে যখন ক্ষুধা লাগছে তখন ওই কোষগুলোকে আমাদের বডি ভেঙে ভেঙে বাকি কোষগুলোকে খাওয়া দিচ্ছে। বিষয়টা এরকম, মানে আমরা বলতে পারি যখন আমরা খিদে পাই তখন লাইসোসোম কি করে, যে ক্যান্সার সেলকে তো ধ্বংস করবেই, অকেজ সেলকে ধ্বংস করবে, প্লাস যেগুলো অকেজ কোষ আছে এই অকেজ কোষগুলোকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের
পুষ্টির বন্টনটা করে, যে অল্প পুষ্টি আছে বডিতে এই পুষ্টির বন্টন করে থাকে। এটা একটা আমরা টার্ম পেলাম। শুধু যে ক্যান্সার থেকে আমাদেরকে রক্ষা করে বিষয়টা তা না, কেস 5 আমরা পড়ব। কেস 5 ক্যান্সার ঘটাতেও সাহায্য করে। লাইসোসোমের কারণে আমাদের বডিতে ক্যান্সার হয় কিভাবে এটা একটু বোঝা যাক। ধরো এটা আমাদের সেল, এটা নিউক্লিয়াস, এখানে ডিএনএ রেপ্লিকেশন চলছে, মানে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হচ্ছে। এই সময় লাইসোসোম কোনো একটা জীবাণু, এটা একটা জীবাণু ধরছি, জীবাণুর বিপক্ষে কাজ করছে। এই যে এনজাইমগুলো বের হয়ে জীবাণুটাকে ধ্বংস করছে, এই সময় এই এনজাইমগুলোর প্রভাবে রেপ্লিকেশন প্রভাবিত হয়। রেপ্লিকেশন প্রভাবিত হলে ডিএনএ থেকে ডিএনএ তৈরিতে ভুল হয়, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরির সময় ভুল হওয়াটাকে আমরা আসলে মিউটেশন বলতে পারি, কিছু চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়ার ফলে এই ডিএনএ এমন কিছু প্রোটিন রিলিজ করে, তৈরি করে, বা প্রোটিন তৈরি করার নির্দেশ দেয় যেটা এই কোষের জন্য হার্মফুল, যেটার কারণে ক্যান্সার হতে পারে। তাহলে লাইসোসোম যে ক্যান্সার থেকে শুধু বাঁচায় বিষয়টা তা না, লাইসোসোম ক্যান্সার ঘটাতেও সাহায্য করে। কিভাবে? যে আমি আরেকবার একটু এক্সপ্লেনেশন করি। একটা নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন চলছে, অ্যাট এ টাইম লাইসোসোম একটা জীবাণুকে ধ্বংস করছে। ওই যে এনজাইমগুলো দিচ্ছে জীবাণুটাকে ধ্বংস করার জন্য, এই সময় কিছু এনজাইম এই রেপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে ওখানে ব্যাঘাত ঘটায়, ফলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির সময় কিছু ভুল হয়। এই যে ভুল হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরির সময়, এই ভুলটার কারণে যে নতুন যে ডিএনএ তৈরি হচ্ছে সে এমন একটা প্রোটিন তৈরির নির্দেশ দিচ্ছে যেটার কারণে ক্যান্সার হয়। আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, এটা ছিল কেস 5। আমি কি পড়াচ্ছি? লাইসোসোমের কাজ পড়াচ্ছি। প্রথমে আমি কি কাজ পড়িয়েছি? প্রথমে আমরা শিখলাম যে কিভাবে ওই অ্যাক্টিভ হয়, আর এনজাইমগুলো অম্লীয় পরিবেশে অ্যাক্টিভ হয়। দ্বিতীয়ত আমরা দেখলাম যে কেস 1 পড়ছিলাম যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ওই সাহায্য করে। কেস 2তে বললাম যে আমাদের ক্যান্সার থেকে রক্ষা করছে। থার্ড আমরা পেলাম যে খিদে পেলে ওই কোষগুলোকে ধ্বংস করে দেয়, যে পুষ্টির বন্টন করে, অকেজো কোষকে ধ্বংস করে। দেন ফোর্থ আমরা পেয়েছি যে ক্যান্সার, ফোর্থ না তো ফিফথ, 3, এটা ফোর্থ ছিল, সরি। ফোর্থ আমরা পেলাম যে সে ক্যান্সার তৈরিও করতে পারে। দেন এবার আমরা আরো 2টা টার্ম আছে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট বা কেস 5। চার্জ হয়তো শেষ। কেস 5 হচ্ছে, বই লেখা আছে সে কেরাটিন নামক প্রোটিন সৃষ্টি করে। কেরাটিন কোনটা? যে আমাদের চুল কেরাটিন, দাড়ি কেরাটিন, লোম কেরাটিন, এগুলো প্রস্তুত করে। কিন্তু আসলে বই এভাবে লেখাটা ঠিক হয়নি, সরাসরি ওই তৈরি করে না। ধরো যে এটা একটা জীবাণু, এটা লাইসোসোম, এটা আরেকটা জীবাণু, সে কি করে? এখানে আছে গলগি বডি, সে এই জীবাণুগুলো ভেঙে প্রোটিন বানায়। মানে এখানে তো প্রোটিন আছে জীবাণুর মধ্যে, আর প্রোটিনগুলো ভেঙে টুকরা করেছে, দিয়ে যে একে গলগি বডিকে প্রদান করেছে। আরেকটা জীবাণুকে ভেঙেছে, আর প্রোটিনগুলো নিয়ে গলগি বডিকে দিয়েছে। আরেকটা জীবাণু ভেঙেছে, আর প্রোটিনগুলো ভেঙে গলগি বডিকে দিয়েছে। গলগি বডি তখন ওটাকে ম্যানুফ্যাকচার করেছে। ওই প্রোটিনগুলো বিভিন্ন রকমের প্রোটিন পেয়েছে, সে নিজে একটা প্রোটিন বানিয়েছে। এই প্রোটিনটার নাম কেরাটিন। এই প্রোটিনটা ধীরে ধীরে বড় হলে আবার এটা আমাদের লোম তৈরি করবে। তাহলে দেখো আমাদের গায়ে লোম তৈরি তো লাইসোসোমের ভূমিকা আছে। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছো যে লাইসোসোম কেরাটিন তৈরিতে সরাসরি অংশগ্রহণ করেনি, সে আসলে ম্যানেজ করেছে, একটা জিনিসকে ভেঙে প্রোটিনগুলোকে ওই গলগি বডিকে দিয়েছে। গলগি বডি তখন ওটাকে ম্যানিপুলেট করে, ওটাকে ব্যবহার করে তখন ওই কেরাটিন প্রস্তুত করেছে। কেরাটিনটা কোষের মধ্যে থাকতেও পারে, বিভিন্ন কাজ সম্পাদন করে, আবার কখনো আমাদের লোম, চুল এগুলো হিসেবে বের হয়ে আসে। এটা একটা কাজ ছিল। লাস্ট কেস 7, আমি আশা করছি তোমরা প্রত্যেকটা পয়েন্ট তুলবা খাতায় এগুলো। তাহলে কেস 7, ধরো যে একটা কোষ যেন সঠিকভাবে কাজ করে,
তাই কোষের পিএইচ কিন্তু মানে সাইটোপ্লাজমের পিএইচ কিন্তু 7.2 থাকা উচিত বা থাকলে খুব ভালো। এখন এখানে প্রচুর প্রোটন বৃদ্ধি পেয়েছে। প্রচুর প্রোটন বৃদ্ধি পাওয়া মানে আসলে আমি কি বললাম যে অ্যাসিড বৃদ্ধি পাওয়া। এখন অ্যাসিড বৃদ্ধি পেলে পিএইচ তো কমে যায়, 7-এর নিচে নেমে যায়, তখন কিন্তু কোষ ঠিক মতো কাজ করতে পারে না। এই সময় লাইসোসোম কি করে, প্রোটন নিজে নিয়ে নেয়, প্রোটনগুলো নিজে নিয়ে নেয়। প্রোটন নিজে যদি নিয়ে নেয় তাহলে কি হবে, প্রোটন চলে যাচ্ছে মানে অ্যাসিডিটি কমে যাচ্ছে, পিএইচ বাড়ছে, 7-এর দিকে যাচ্ছে। এভাবে করে ওই সাইটোপ্লাজমের পিএইচকে নিরপেক্ষ মানে 7-এর থেকে যেন কমে না যায়, যেন 7.2 এরকম যেন থাকে, এই কাজে হেল্প করে। এটা একটা কাজ। আশা করি আর কোনো কাজ বাকি নাই এখানে। আরো 2টা কাজ বাকি আছে। কেস 8 হচ্ছে এরকম, লাইসোসোমের কাজ হচ্ছে এরকম যে দেখো আমরা যখন একটা সেল যখন ডিভিশন করে, একটা সেল থেকে যখন আমরা 2টা সেল পাই, তখন কিন্তু আমরা জানি যে এখানকার যে জেনেটিক ম্যাটেরিয়াল, যে সেলটার সেল ডিভিশন হবে ওর যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটা অর্ধেক একটা কোষে যায়, বাকি অর্ধেক আরেকটা কোষে যায়। কিন্তু এই অর্ধেক ম্যাটেরিয়াল যে আমি এক কোষে পাঠাবো, আরেক অর্ধেক ম্যাটেরিয়াল যে আমি আরেক কোষে পাঠাবো, কিন্তু চারি সাইডে তো বাউন্ডারি, এই বাউন্ডারি থাকলে আমি কিভাবে পাঠাবো জিনিসগুলো? ধরো যে আমি ঘর থেকে বের হতে চাইছি, কিন্তু চারি সাইডে আমাকে ওয়াল দিয়ে ঘিরে রেখেছে, তাহলে তো আমি বের হতে পারবো না। এই সময় কি করতে হবে, এই সময় এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে এটাকে ভাঙতে হবে। ভাঙলে তখন আমি উপাদানগুলোকে অর্ধেক অর্ধেক এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে এই যে এই লাইসোসোমের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। কোষ বিভাজনে কিভাবে সাহায্য করবে, ওই নিউক্লিয়াসের আবরণ ভেঙে দিয়ে। তাহলে আমরা বলতে পারি কেস 8 হচ্ছে সেল ডিভিশনে হেল্প করে। কিভাবে হেল্প করে, সে নিউক্লিয়ার মেমব্রেন ধ্বংস করে। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। লাস্ট তথ্য, এটা ছিল কেস 8। কেস 9 হচ্ছে যে শুক্রাণুর যে লাইসোসোম, স্পার্মের ক্ষেত্রে যে লাইসোসোম আছে, এই লাইসোসোম থেকে হায়ালিউরোনিডেজ এনজাইম ক্ষরিত হয় বা এনজাইম বের হয়ে আসে, যেটা কিনা ডিম্বাণুর আবরণে ছিদ্র তৈরি করতে সাহায্য করে। কারণ শুক্রাণু ডিম্বাণু মিলনের সময় শুক্রাণু নিউক্লিয়াসটাকে তো ভিতরে পাঠাতে হবে ডিম্বাণুর ভিতরে যদি পাঠাতে চাই, তার আবরণে একটা ছিদ্র থাকা লাগবে। এই ছিদ্র তৈরি করার জন্য এই স্পার্মের লাইসোসোম একটা এনজাইম ক্ষরণ করে, হায়ালিউরোনিডেজ, যেটা কিনা এখানে ছিদ্র তৈরি করতে, এই পয়েন্টে ছিদ্র তৈরি করতে হেল্প করে। বইয়ে এর বাইরে কোনো কাজ নাই। লাইসোসোম সম্পর্কে এতটুকু যদি পড়ে, ক্লাস মেবি 2 ঘন্টার কাছাকাছি হয়েছে, কোনো ইনফরমেশন বাকি থাকবে না। তবে আমরা আরো কিছু বিষয় পড়বো লাইসোসোম সম্পর্কে, এখন আর 5টা মিনিট পড়বো। এখন চার্জ থাকবে কিনা এটা একটা দেখার বিষয়। এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, আমরা একটু পড়ে নিই। এগুলো রিডিং পড়লে চলবে। এক্সট্রা ইনফো 1 নম্বর ইনফো হলো যে অটোফ্যাগি, মানে নিজেকে নিজে ভাঙছিল, মানে নিজের অঙ্গাণুগুলো ভাঙছিল, এই যে অটোফ্যাগি করছিল। এই অটোফ্যাগি করার জন্য আমাদের সেলের ডিএনএতে 15টা জিন আছে, মানে একটা ডিএনএর 15টা পয়েন্ট আছে এমন, যেগুলো কাজ করে অটোফ্যাগিকে কিভাবে কন্ট্রোল করা যায়। এই ইনফরমেশন অবশ্যই মনে রাখবা। দ্বিতীয় ইনফরমেশন হলো আমাদের টিস্যু বিগলনকারী এনজাইম নাম হচ্ছে ফসফেটেজ। এটা লাইসোসোমের কাছে আছে। থার্ড ইনফরমেশন, এবং খুব ইম্পর্টেন্ট, যে লাইসোসোমের কাছে 40 থেকে 50 ধরনের
এনজাইম থাকে। এবার একটু পড়বো আমরা কেমিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক গঠন পড়ব। 1 নাম্বার কি কি এনজাইম আছে, নাম হচ্ছে ডিএনএজ, আর একটা এনজাইম আছে আরএনএজ, বিভিন্ন এনজাইম আছে আরো, কিন্তু বইয়ে সবকিছু লাগবে না। আর একটা হচ্ছে লাইসোজাইম, ইটসেট্রা ইটসেট্রা। বাংলাদেশে লাইসোসোমের উপর এর থেকে ডিটেলস কোনো ক্লাস না। আসসালামু আলাইকুম।